এই শোনো, চ্যানেলটি সাবস্ক্রাইব করে ঘন্টাটি বাজিয়ে দিও, কেমন? হ্যালো বন্ধুরা, আমি প্রিয়াঙ্কা। ভিডিওটি দেখার আগে সবার কাছে একটা ছোট্ট অনুরোধ রইল, প্লিজ যারা ভিডিও দেখবেন দয়া করে সুইট স্টোরি চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা বাজিয়ে দিবেন। আপনাদের ভালোবাসা পেলে পরবর্তীতে এমন সুন্দর সুন্দর ভিডিও আরো উপহার দিব। ভিডিওগুলো তৈরি করতে আমাদের অনেক অনেক কষ্ট হয় জানি, ভিডিওগুলো অনেক মানুষ দেখবেন, তাই প্লিজ সবাই একটা করে সাবস্ক্রাইব করে দিবেন। সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। আর যারা আমাকে ভালোবাসেন তারা অবশ্যই একটি লাইক ও কমেন্ট করবেন। তো চলুন আর বেশি কথা না বাড়িয়ে আজকের ভিডিওটি শুরু করা যাক। ধন্যবাদ সবাইকে। আমার যখন জ্ঞান ফিরল আমি দেখলাম আমি হসপিটালে রয়েছি। আমি পাশে ফিরে দেখলাম তিশা বসে ঘুমোচ্ছে। আমি ওর দিকে তাকিয়ে একেবারে শিহরিত। নিজের চেহারায় কি অবস্থা করেছে মেয়েটা, কি সুন্দর দেখতে ছিল, আর অনেক শুকিয়ে গেছে সে, চোখে নিচে কালো দাগ পড়ে গেছে। আমার ওকে দেখে অনেক খারাপ লাগছে। আমি একটু নড়ে উঠতে তিশার ঘুমটা ভেঙে গেল। এ কি, তুমি কখন উঠলে? আচ্ছা আমি এখানে কেন, আর আমার সাথে যারা ছিল তারা কোথায়? তিশা হঠাৎ আমাকে জড়িয়ে ধরে কান্না করে দিল। আমি বেশ অবাকই হলাম ওর এমন আছে তুমি। আরে কি হচ্ছে সব, ছাড়ো। তিশা আমাকে না ছেড়ে কান্না করেই যাচ্ছে, কিন্তু আমার মাথায় কিছুই আসছিল কেন এরকম করছে। কিছুক্ষণ পর আমি দেখলাম ফয়সাল সহ বাকিরা রুমে প্রবেশ করলো। ওদের দেখে তিশা আমাকে ছেড়ে দিল। তিশা তুমি একটু বাইরে যাও তো। আমার কথা মতো তিশা বাইরে চলে গেল। ফয়সাল দরজাটা ভালোভাবে লাগাও। ফয়সাল দরজাটা ভালোভাবে লাগিয়ে দিল। স্যার আপনি ঠিক আছেন? এখন একটু ভালো লাগছে। আমরা তো চিন্তায় পড়ে গিয়েছিলাম, আজ 3 দিন পর আপনার জ্ঞান ফিরেছে। আচ্ছা সেদিন কি হয়েছিল ফয়সাল, সব কিছু আমাকে খুলে বলো তো। আসলে স্যার, আমরা যখন বর্ষা ও জনের টিমকে ধরাশয়ী করে ফেলি, তখন আপনি বর্ষাকে আঘাত করার জন্য এগিয়ে যেতে থাকেন। তখন এই শহরের মাফিয়া গ্যাং আপনাকে গুলি করে। ওর নাম মাকড়সা। এরপর মাকড়সার টিম ও আমাদের টিমের মধ্যে গুলি বিনিময় চলতে থাকে। একটা পর্যায়ে জন ও বর্ষাকে মাকড়সা নিয়ে যায়। মাকড়সা যাওয়ার আগে আপনার দিকে অট্টহাসি দিয়ে বলেছিল, কিরে অভ্র, 5 বছরের প্রতিশোধ নিতে এসেছিস? সেদিন তোর বাপ যেমন মরেছে আজ তুইও বলি। ভালোই হলো, বাপ ছেলে দুটোই খতম। স্যার আপনাকে অভ্র বলে কেন ডেকেছে? আমি অভ্র নামটা শুনে তো অবাক হয়ে গেলাম, কারণ এই নাম শুধু কয়েকজন জানে, তার মধ্যে আমার চাচাও রয়েছে। তার মানে কি চাচা আমাকে চিনে ফেললো নাকি? আমি মনে মনে ভাবতে লাগলাম। ওটা কিছু না, ওই দেখুন স্যার, লুকিয়ে লাভ নেই। আমরা আপনার বাসায় ফোন করে জানিয়ে দিয়েছি যে আপনি গুলিবিদ্ধ। কি, কেন বললো? এটা জানোই তো আমার মা চিন্তা করবে। এটা জানার পরও কিভাবে করতে পারলে এটা? তারপরও আমি কিছু বলতে পারলাম না। দেখলাম মা লিমা রুমে প্রবেশ করেছে। মা এসে আমাকে জড়িয়ে ধরে কান্না করা শুরু করে দিয়েছে। বাবা তুই ঠিক আছিস তো? তোর কিছু হয়ে গেলে আমাদের কি হতো বল বাবা। লিমাকে দেখলাম দূরে দাঁড়িয়ে কাঁদছে। এই বুড়ি, এদিকে আয়। আমার কাছে এলো কিন্তু মুখ ফুরিয়ে। বলছিলাম বেচারি রাগ করেছে। কে রে, কথা বলছিস না কেন? এখনো আমার উপর অভিমান করে আছে? ভাইয়া, তোর কিছু হয়ে গেলে আমি কি করে বাঁচতাম বল? আরে পাগলি, আমার কিছু হয়নি তো। তোর আর মায়ের ভালোবাসা থাকলে আমার কিছুই হবে না। কিছুক্ষণ পর দেখলাম তিশা রুমে ঢুকলো এবং গিয়ে সোজা মাকে জড়িয়ে ধরে কান্না করে দিল। কে তুমি মা, এভাবে কান্না করছো কেন? তিশা কান্না করেই যাচ্ছে, থামার কোনো নামগন্ধই নেই। এতগুলো বছর কিভাবে দূরে থাকতে পারলে কাকি? মাও তিশাকে ধরে কান্না করে দিল। আরে কাঁদিস কেন, এই যে আমি চলে এসেছি, আর যাব না। আর এটা হলো তোর সেই ভাইয়া যার সাথে ছোটবেলায় বর বউ খেলতি। মা, তোমরা একটু রুম থেকে। কেন রে? আমি ওকে শাস্তি দিব, বদমাসটা আমাকে এতদিন কষ্ট দি। তিশা সবাইকে বাইরে বের করে দিল। এরপর এসে আমাকে ঠোঁটের সাথে নিজের ঠোঁটটা মিলিয়ে দিল। এরপর 7 মিনিট পর ছাড়লো। এভাবে কেউ কিস করে? হ্যাঁ। আমার বরকে আমি কিস করেছি, তাতে তোর কি? বর মানে? কে আপনার বর? কেন গো, তুমি আমার বর। এভাবে হাসছো কেন? আমি ভুল কিছু তো বলিনি। চরিত্রহীন ছেলে কারো বর হতে পারে না।
প্লিজ আগে সব কিছু ভুলে যাও। আমি তোমাকে না জেনে অনেক কষ্ট দিয়েছি, তাই বলে আমি নিজেও ক্ষমা? কিসের ক্ষমা? আপনি তো কোনো ভুল করেননি। আপনার প্রতিশোধ নেওয়ার জন্য আমাকে শাস্তি দিয়েছেন। এখানে তো ভুলের কিছুই হয়নি। প্লিজ ক্ষমা করে দাও। দেখুন, আপনি এখান থেকে গেলে আমি বেশি খুশি। অব্র প্লিজ আমাকে ক্ষমা করে দাও। আমার অসহ্য লাগছে, আমি বিশ্রাম নেব। আপনি প্লিজ এখান থেকে যান। তিশা কান্না করতে করতে চলে গেল। আমিও ভাবছি, হায় রে আমার ভালোবাসা, যাকে আপন করে নিয়েছিলাম সে দূরে ঠেলে দেয়, আর যাকে চায় না সে কাছে পেতে চায়। সত্যি এই দুনিয়াটা কতই বিচিত্রকর। অন্যদিকে আরে বুঝলেন না তো, বর্ষাকে চড় মেরেছে। ইউ রাস্কেল, কিভাবে অভিযান চালানো করলে যে, হ্যাঁ? তুমি দায়িত্বে থাকার পরও কিভাবে ওরা গোপন আস্তানা খুঁজে পেল? বস বিশ্বাস করুন, আমি সত্যিই জানি না ওরা কিভাবে খুঁজে পেল। আমরা তো সব দিক থেকেই সতর্ক ছিলাম। ব্লাডি ফুল, একটা কাজও যদি তোমাদের দিয়ে হয়। এখন তো জন আমাদের ঠিকমতো ড্রাগ সাপ্লাইও করবে না। এত বড় একটা ঘটনা ঘটে গেল। সেদিন যদি আমি ঠিক সময় না যেতাম, নইলে ওই হারামজাদা অভ্র মানে ফাহাদের ডাকটাম সব কিছু শেষ করে দিত। আচ্ছা বস, ফাহাদ স্যারকে আপনি অফ্র বলছেন কেন? না মানে পুরনো হিসাব বাকি আছে তো, এজন্য। কিসের পুরনো হিসাব স্যার? তোমাকে এত কৈফিয়ত কেন দিতে যাবো আমি? একে তো ডিলে ব্যর্থ হয়েছে, তার উপর প্রশ্ন করে যাচ্ছ। সবার নিরাপত্তা দায়িত্বে রেখেছিলাম তোমাকে, কিন্তু তুমি কি করে সব কিছু ডুবিয়ে দিলে। বস আর ফুল হবে না, প্লিজ আরেকবার সুযোগ দিন। মাকড়সার পরিচিত জানোই, এটাও জেনে রাখো, মাকড়সা কখনো কারো ভুল ক্ষমা করে না। কেউ যদি ভুল করে তাহলে তাকে সোজা জমের বাড়ি পাঠিয়ে দেয়। প্লিজ বস, শেষ একটা সুযোগ। ঠিক আছে, এবারের মতো ক্ষমা করে দিচ্ছি, কিন্তু কি সত্য বস? তিশার উপর নজরদারি বাড়াবি। তিশা কোথায় যাচ্ছে, কি করছে, আর ফাহাদের উপর গুপ্তচর লাগাবি। ফাহাদের সব আপডেট আমি চাই, কোথা থাকে সব কিছু, এভরিথিং। ডু ইউ আন্ডারস্ট্যান্ড হোয়াট আই এম সেইং টু ইউ? ইয়েস বস, আই ডু আন্ডারস্ট্যান্ড। এভরিথিং উইল বি ফাইন অ্যাকর্ডিং টু ইউ রুলস বস, ডোন্ট ওয়ারি। আই হোপ ইউ উইল। ক্যান আই? শিওর, অফকোর্স। সাবধানে কাজ করিস। ইয়েস বস। এই বলে বর্ষা সেখান থেকে চলে গেল। বাবা, এটা কি হলো? তুমি ওকে এত সহজে ছেড়ে দিলে? তুমিই তো বললে মাকড়সা কাউকে সহজে ছেড়ে দেয় না। মাকড়সে কাউকে ছাড়ে না, ওকেও ছাড়বে এটা ভাবলি কি করে? আচ্ছা বাবা, এই মাকড়সাটা কে? মাকড়সাটা কেন সামনে আসছে না আমাদের? সবাইরও ঠিকই আসবে। বাবা আর যাই বলো, আমরা আন্ডারগ্রাউন্ড মাফিয়া মাকড়সার সাথে কাজ করি। ভাবতে মনে অনেক আনন্দ হয়। আরো অনেক কিছু তো দেখা বাকি আছে। আচ্ছা বাবা, বর্ষাকে আপনি কি এমন কাজে ব্যবহার করছেন, আমাদের আজও বললেন না? প্রথমত তিশা কোথায় যায় কি করে সেটা জানা আমার জরুরি। আর দ্বিতীয়ত যেহেতু ফাহাদ ফিরে এসেছে, তার মানে এই বাড়ি আর সম্পত্তি আমরা বেশি দিন ভোগ করতে পারবো না। এজন্য তিশাকে কাজে। কিন্তু বর্ষা কিভাবে ফাহাদের গুপ্ত সংবাদ আমাদের দিবে? তিশাকে ইমোশনাল ব্ল্যাকমেল করে বর্ষা ফাহাদের সব গোপনীয়তা আমাদের জানাবে। আমরাও জানবো ফাহাদের দুর্বল পয়েন্ট। এরপর ফাহাদ যদি আমাদের বিরুদ্ধেও যায়, আমরা ফাহাদকে সহজে শেষ করে দিতে পারবো। সত্যি বাবা, তোমার মতো বুদ্ধি যদি আমার থাকতো, এত দিনে পুরো পৃথিবী আমার সামনে। তোমরা এক একটা ছাগল, রম ছাগল, কোনো কাজ ঠিকভাবে করতে পারো না। তোমরা আমাকে সর্বদা টেনশনে রাখো। এখন বয়স হয়েছে, কোথায় একটু অবসরে যাবো তা না। তোমাদের মতো দুটো আহাম্মকের জন্য আমাকে সব দেখতে হচ্ছে এখনো। তোদের বুদ্ধিটা যদি। বাবা আপনি শুধু বলেন কি করতে হবে, দেখবেন সব করব আপনার জন্য। আপনার জন্য আমার জীবন কুরবান বাবা। থাক থাক, এখন কুরবান হলে ফাহাদের উপর স্ট্রিম রোলার চালাবে কিভাবে? এই বলেই সবাই হো হো করে হেসে উঠল। অন্যদিকে আমি ভাবছি মাকড়সার একটা খেলা তো শেষ করলাম, কিন্তু এখন যে আমার বর্ষাকে প্রয়োজন। ও পারবে একমাত্র এই কেসে তুরুপের তাস হতে। বর্ষাকে কোথায় পাবো এটাও তো জানি না। আমি এসব ভাবছিলাম, হঠাৎ ফয়সালের আগমন হলো। আরে ফয়সাল, কিছু বলবে কি? স্যার, বর্ষা মনে হচ্ছে এই কেসের গুরুত্বপূর্ণ একটা দাবার গুটি। বর্ষা যদি ঘোড়া হয় তাহলে রাজাকে। স্যার, এটা অনেক বড় গেম। আমার পুরোটাই রহস্য আর ধূম্রজাল মনে হচ্ছে।
দেখো ফয়সাল, আর্মি ক্যাম্পে তুমি একটা রুবিক্স কিউব সলভ করতে সাধারণত কতক্ষণ সময় লাগাও? 30 সেকেন্ড, যদি মস্তিষ্ক বেশি ফাস্ট হয়। এই কেসটা রুবিক্স কিউবের থেকেও জটিল। এইখানে প্রতি পদে পদে বাধা। স্যার এখন আমরা কি করব? আপাতত আমরা চুপ থাকবো, কিছুদিন সবকিছু অবজার্ভ করবো। প্রধানের গুপ্তচর কি খবর? এখনো কোনো খবর আসেনি স্যার। বাই দ্য ওয়ে, তোমার রিলেশনের খবর কি? স্যার ভয় পাচ্ছি খুব, কিভাবে যে বলবো, কি রকম রিয়াক্ট করে তাই ভাবছি। খুব চিন্তার বিষয়। শোন, ইভাকে ডেকে দাও আমার কাছে। ওকে স্যার। এবার ইভা রুমে চলে। ইভা শোনো, যে কারণে তোমাকে ডাকা, তোমাকে আমার সাথে প্রেমের অভিনয় করে যেতে হবে কিছুদিন। আসলে একজনকে শিক্ষা দিতে হবে। কাকি স্যার, তিশাকে? ওর সামনে একটু ন্যাকামি। এ আর এমন কঠিন কি কাজ স্যার? আমি যখন কলেজে ছিলাম, কলেজের ছেলেরা তো আমার উপর ফিদা ছিল। রাখো তো, আরে রাখো তো তোমার বকবকানি। শুধু অ্যাক্টিংটা ভালোভাবে করে গেলেই হবে, আর কিছু করা লাগবে না। ওকে স্যার। এই বলে ইভা চলে গেল। আপনারা হয়তো ভাবছেন আমি কেন তিশাকে শাস্তি দিচ্ছি। আসলে তিশা যা করেছে তার একটু শাস্তি পাওয়া। তাকে যদি সহজে মেনে নিই তাহলে দেখা যাবে সে আমাকে আবারও অবহেলা করবে। তাকেও বোঝানো উচিত আপনজনের অবহেলা কতটা ভয়াবহ। এজন্য তিশাকে একটু শিক্ষা দিতেই হবে। সেদিনটা ভালোভাবেই চলে গেল। অন্যদিক কাকি, তোমরা এই কয় বছর কোথায় ছিলে? আর বলিস না মা, তোর কাকা মারা যাওয়ার পর থেকে আমরা অসহায়। কি ভাবছো কাকি? কেন তোমরা অসহায় বললে? বাদ দে মা, আমাদের তো আর এসব কি বলছো কাকি? তোমাদের নিজেদের বাড়ি থাকতে কেন বলছো থাকার জায়গা নেই? থাকার জায়গা মানে? কেন, তোমাদের নিজেদের বাড়ি, কাকুর বাড়ি। ইস, আজ যদি কাকু আমাদের মাঝে থাকতেন। আপনারা কি ভাবছেন তিশার বাবা আমার বাবাকে হত্যা করলো আর তিশা তা কিভাবে জানতে পারলো না? তাহলে চলুন পিছনে ফিরে যাই, ফ্ল্যাশব্যাকে। মা তিশা, তোকে একটু লন্ডনে যেতে হবে। ওখানে তোর খালা আছে, সেটা কি খুব অসুস্থ? আচ্ছা বাবা, আমার ফ্লাইট বিকেল 5টা। এরপর দিশা চলে যায়, আর ওই দিনই সন্ধ্যায় আমার বাবা খুন হয়। এরপর বাকি কাহিনী তো আপনারা জানেনই। চলুন এবার বর্তমানে ফেরা যাক। আচ্ছা মা, ফাহাদ ভাইয়া কি করেন বর্তমানে? ও আর্মির মেজর। এখানে এসেছে একটা। কি, ভাইয়া মেজর? অথচ মেজর হয়ে কলেজে কেন চাকরি করে? ও কলেজে চাকরি করছে কারণ ওর ডিপার্টমেন্ট ওকে ছুটি দিয়েছে। কিন্তু কেন? ওর ডিপার্টমেন্টের কোনো এক সিনিয়র ওর ওপর মিথ্যা এইভাবে কেটে গেল বেশ কিছুদিন। আমিও সুস্থ হয়ে গেলাম। এখন আমার মাথায় একটাই চিন্তা, বর্ষাকে কিভাবে খুঁজে পাই। আমি সেদিন কলেজে বেশি অবাক হয়ে যাই, কারণ মাঠের মাঝখানে তিশা আর বর্ষা দাঁড়িয়ে রয়েছে। সবাই আমার কথা শুনে। আসলে ওনার কোনো দোষ ছিল না। আমি ইচ্ছে করেই স্যারের মতো একটা সরল মনের মানুষের উপর কলঙ্ক লাগিয়েছি। ওনার মতো মানুষ হয় না, উনি একজন ভালো মানুষ। আমার কথাতেই সেদিন বর্ষা ওনার সাথে জোর করে ওইরকম করেছিল। আসলে উনি আমাকে রাস্তায় অনেক অপমান করেছিল, যার কারণে আমি অনেক রেগে যাই আর ভাবতে থাকি কিভাবে ওনার থেকে প্রতিশোধ নেব। আর দেখতে দেখতে সেই সুযোগটাও পেয়ে গেলাম। আমার জন্মদিনের দিন ওনাকে সবার কাছে চরিত্রহীন বানিয়ে দিলাম। তিশা একটু থাম। উনি কিছুদিন আগে রাস্তায় আমাকে কিছু ছেলের হাত থেকে বাঁচান এবং এরপর থেকে ওনার প্রতি আমার শ্রদ্ধা বেড়ে যায়। উনি সেদিন আমাকে একা পেয়ে তার প্রতিশোধ নিতে পারতেন, কিন্তু উনি তা না করে আমার ইজ্জত বাঁচিয়েছিলেন। উনি প্রমাণ করেছেন ক্ষমার চেয়ে মহৎ কোনো গুণ নেই। আমি জানি যে অপরাধ আমি করেছি তার কোনো ক্ষমা নেই। আপনারা ওনাকে নিয়ে আর কোনো বাজে কথা বলবেন না। এই বলে তিশা কাঁদতে লাগলো, সাথে জি তিশা, জি বর্ষা, তোদের আমি ভালো বন্ধু ভেবেছিলাম। তোদের জন্য স্যারকে কত বাজে কথা শোনালাম, এখন আমাকেও যে ওনার কাছে অপরাধী বানিয়ে দিলি। এই বলে প্রিয়াঙ্কা, স্যার আমাকে ক্ষমা করে দিবেন, সেদিন না জেনে আপনাকে হয়তো অনেক কষ্ট দিয়েছি। এই বলেই সেও সকলে শুনুন, যেহেতু সবাই সবার ভুলটা বুঝতে পেরেছেন, আমি আর কারো প্রতি রাগ বা অভিমান পুষে রাখতে চাই না। এই কলেজে আমাদের সকলের একটা ভালো সম্পর্ক থাকা উচিত। শিক্ষক আর ছাত্রের সম্পর্ক যেমন হওয়া উচিত বন্ধুত্বে নেই, তাই আমি সবাইকে বন্ধুর মতো আপন করে নিতে চাই। কারো প্রতি আমার কোনো ক্ষোভও নেই, অভিমানও নেই।
আমি চাই আমাদের ক্যাম্পাসটা আগের মতোই হাস্যোজ্জ্বল হয়ে উঠুক। আমি দেখলাম কলেজের সবাই মাথা নিচু করে আছে। দেখুন, এটা শিক্ষা প্রতিষ্ঠান, এখানে আপনাদের মাথা নিচু করা মানে না। প্লিজ মাথাটা উঁচু করুন, শিক্ষার সঠিক ব্যবহার করুন। আমি দেখলাম সবাই আমার দিকে অবাক হয়ে তাকিয়ে আছে। সবাই ভাবছে এত কিছুর পরেও আমি কিভাবে তাদের ক্ষমা করে দিয়েছি। আপনারা হয়তো ভাবছেন তাদের ক্ষমা করে দিয়েছি কিনা। আসলেও তাদের ক্ষমা করে দিয়েছি, কারণ আপনি যখন সমাজে চলতে যাবেন আপনার উচিত সবার সাথে মিশিয়ে চলা। যেহেতু কলেজ থেকে আমার মিশন পরিচালনা করতে হবে, তাই আমি ঝুঁকি নিইনি, সবাইকে ক্ষমা করে দিয়েছি। এতে দুটো উপকার হয়েছে, এক, সবার সাথে ফ্রিলি মেশা যাবে, আর দুই, সবার তথ্য পাওয়া যাবে। ইভা এদিকে আসো, আমি ইভাকে কানে কানে বললাম। তোমার নজর বর্ষা থেকে সরবে না, ও কি করে কোথায়। ওকে স্যার। এরপর আমি ইভার হাত ধরলাম, এরপর একটা মুচকি হাসি দিলাম। ইভাও আমার দিকে তাকিয়ে একটা মুচকি হাসি দিল। এরপর দেখি তিশা আমার দিকে তাকিয়ে আছে। আমি ওকে জ্বালানোর জন্য ইভার হাত ধরে নিয়ে যেতে লাগলাম। কিরে তিশা, স্যার ইভার হাত ধরলো কেন? দেখ তিশা, আমি সব বুঝি। তুই এখন স্যারকে অনেক ভালোবাসিস। তোর চোখে স্যারের জন্য প্রকৃত ভালোবাসা দেখেছি আমি। আমি যে অন্যায় করেছি তারপরও কি ও আমাকে ক্ষমা করবে? তিশা, নিজের ভালোবাসার চোখের সামনে অন্য কারো হয়ে গেলে সেটা অনেক কষ্টের। তোর এখনো সময় আছে। স্যারের থেকে ইভাকে। অন্যদিকে আমি আর ইভা হাঁটতে লাগলাম। ইভা, স্যার আমারও মজা লেগেছে, তবে স্যার একটা কথা বলবো, বেশি কষ্ট দিয়েন না, শেষে দেখবেন আবার হারিয়ে ফেলবেন। আরে ও কিছু ভেবো না, এই বলে ইভা চলে গেল। আর আমিও হাসতে লাগলাম। আমাকে কম কষ্ট দাওনি তুমি জান পাখি, কিন্তু একটু কষ্ট তোমাকে তো দিতেই হবে জান পাখি, তাই না? না হলে তুমি আবার আমাকে ছেড়ে যাবে। তো কিছুদিন তোমাকে কষ্ট দেবো, এরপর মেনে নেব। কয়েকটা দিন কষ্ট সহ্য করো জান পাখি, কয়েকটা দিন কষ্ট সহ্য করো জান পাখি, শুধু কয়েকটা দিন। এরপর আমি ক্লাসে চলে গেলাম। ক্লাসে পুরোটার সময় তিশা আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়েছিল। ক্লাস শেষ করে আমি বাইরে দাঁড়িয়ে আছি, এমন সময় কেউ একজন আমাকে তাদেরকে ঘুরিয়ে আমাকে কিছু না বলতে দিয়েই তার আর আমার চার ঠোঁটটা এক করে দেয়। 5 মিনিট পর ছেড়ে দেয়। হে, কে আপনি? আমাকে এইভাবে কিস করলেন কেন? আমি তো অবাক হয়ে যাই, কারণ তিশা আমাকে কিস করেছে আর মুচকি মুচকি হাসছে। আমি তিশাকে কিছু বলতেই যাব, ও মা, এ তো দেখি আমাকে রেখেই দৌড়। এরপর আমার দিকে ফিরে ভেঙচি কাটলো। আমি দেখলাম ফয়সাল সহ সবাই আমার দিকে তাকিয়ে হাসছে। আমি বুঝলাম না কেন হাসছে। এরপর পকেট থেকে আয়না বের করে দেখি ঠোঁটের ওপর লিপস্টিকের দাগ। আমার আর বুঝতে বাকি রইল না এটা কার কাজ। আমি দ্রুত সেখান থেকে মুখ ধুতে চাচ্ছিলাম, পিছন কি স্যার, কেমন টেস্ট লিপস্টিকের? বলেই হাসতে শুরু করলো। আমি দিশাকে মনে মনে 100টা গালি দিতে লাগলাম। এরপরে ঠোঁট পরিষ্কার করতেই যে বের হবো, তখনই আমার ফোন বেজে উঠলো। আমি ফোন ধরেই বললাম, হ্যালো, আসসালামু আলাইকুম, কে বলছেন? বর্ষা? হ্যাঁ ফাহাদ, অবাক হচ্ছ বুঝি? অবাক হওয়ারই কথা। তুমি এখানে কেন এসেছো সেটা আর কেউ না জানলেও আমি ভালো করেই জানি। যাক, অবশেষে তোমার সাথে পুরনো হিসাব জোগানো যাবে। ফাহাদ, কুল ডাউন বয়, কুল ডাউন। I know that you will do everything to stop me. But the truth is your output will always be zero. The final result is your death. Then you should know better about me. Check my history, who I am, okay? The game will begin. Let's see who wins. আমার সাথে যারা লাগতে এসেছে তাদের শেষ পরিণতি কেমন হয়েছিল তা নিয়ে একটু ইনভেস্টিগেট করিও, তাহলে উত্তর পেয়ে যাবে। বলেই ফোনটা রেখে দিল। হ্যালো হ্যালো, আমি দেখলাম মাকড়সা ফোন কেটে দিয়েছে। আমি ভাবতে লাগলাম মাকড়সার গলাটা কেমন পরিচিত লাগলো। আমি এইসব ভাবছি, তখনই ফয়সাল আসলো। স্যার, আবার নতুন করে কি ভাবছেন? ফয়সাল, বলুন স্যার। এই শহরের সব থেকে বড় মাফিয়াকে, আর তার নাম কি? কবে থেকে তার উত্থান হয়েছে? সব তথ্য আমার চাই। আমাকে কিছুদিন সময় দিন স্যার। ওকে, যত দ্রুত সম্ভব দাও। এরপর আমি বেরিয়ে এলাম সেখান থেকে। তারপর মা ও বোনকে এসেই বললাম, মা চলো, আমার সাথে থাকবে। তুই কোথায় থাকিস বাবা? গেলে দেখতে পাবে, চলো। ভাইয়া দ্রুত চল, এখানে থাকতে আর ভাল লাগছে না। এরপর ওদের সাথে নিয়ে আমার ভাড়া বাসায় চলে এলাম। অন্যদিকে তিশা আমাদের কাউকে খুঁজে না পেয়ে হতাশ হয়ে বাড়ি ফিরে যায়। বাড়িতে যাওয়ার পর তার বাবা আমজাদ চৌধুরী তার কাছে আসে। হ্যাঁ রে মা, তোকে খুব বিমর্ষ দেখাচ্ছে, কিছু হয়েছে কি? বাবা, অব্র ভাইয়া আর কাকিকে দেখেছিলাম আজ। অব্র ভাইয়া এতদিন হাসপাতালে ছিল। আমার নাম ও মায়ের কথা শুনে আমজাদ চৌধুরী চমকে ওঠে, পরক্ষণে নিজেকে সামনে নিয়ে বলে, ওরা এতদিন কোথায় ছিল জানিস? আমি ওদেরকে কত খুঁজেছি,
তুই কালকেই ওদেরকে নিয়ে আয়। ঠিক আছে বাবা। এই বলে তিশা তার রুমে চলে যায় ফ্রেশ হতে। তিশা চলে যাওয়ার পর আমজাদ চৌধুরী আড়ালে যায় এবং তাই দুই ছেলেকে বলতে লাগে, যেই ভয়টা পাচ্ছিলাম সেটাই হয়েছে। ওই ফাহাদ কিভাবে বেঁচে গেল এটাই আমি বুঝলাম না। আজ পর্যন্ত মাকসের হাত থেকে কেউ বাঁচেনি, আর ও কিভাবে বেঁচে গেল এটাই আমার মাথায় আসছে না। বাবা, আমাদের কি মাকড়সাকে জানানো উচিত নয় ব্যাপারটি? কারণ ফাহাদ বেঁচে থাকলে তুমি এবং মাকড়সা দুজনেই বিপদে পড়বে। আমি এটা ভালো করেই জানি। আমি আজকেই মাকড়সাকে সব জানাবো। আর হ্যাঁ, আজ তোদের সাথে মাকড়সা দেখা করবে ব্লু ল্যাগুন পার্কে। তোরা সঠিক সময় পৌঁছে আমাকে জানাবি। আমজাদ চৌধুরী যখন তার ছেলেদের নিয়ে কথা বলছিল ঠিক তখনই নাজমুল সেখানে আসে। আরে নাজমুল যে, কি অবস্থা তোমার? বস ভালো, আপনার? আমারও ভালো। অস্ত্র ব্যবসা কেমন চলছে? একেবারে ঝাক্কাস, এখন শুধু মাকড়সার খুশি হওয়ার পালা। ধরে নাও মাকড়সা খুশি। তা বস, আপনি কি মাকড়সাকে দেখেছেন সামনাসামনি? আমি মাকড়সার ডান হাত, আর আমি দেখবো না তা কি করে হয়? শোনো, আজকে ব্লু ল্যাগুন হোটেলে মাকড়সা আসবে সন্ধ্যা 7টায়। আমি চাই সেখানকার নিরাপত্তার ব্যবস্থা তুমি দেখবে। ওকে স্যার, আমি তাহলে যাই এখন। অন্যদিকে আমি ফয়সাল সহ বাকি সদস্যরা চিন্তা করছি এই কেসের রহস্য কিভাবে শেষ হবে। ফয়সাল, মাকড়সার ব্যাপারে যে তথ্য দিয়েছে তা পাওনি? আর অল্প কিছুক্ষণ স্যার, মাকড়সার সব তথ্য আমার হাতে এলো বলে। আমরা কথা বলছিলাম তখনই নাজমুল আসে। নাজমুল যে, নতুন তথ্য পেয়েছো কি? থাকলে দ্রুত জানাও। আজ সন্ধ্যা 7টায় হোটেল ব্লু লেগুনে আমজাদ চৌধুরীর 2 ছেলে যাবে মাকড়সার সাথে দেখা করতে। ওখানকার নিরাপত্তার দায়িত্বে আমি রয়েছি। তাহলে আর কি, আজ মাকড়সার চেহারা একেবারে দেখবো। লাভ নেই, আজ পর্যন্ত কেউ মাকড়সাকে দেখেনি। আপনারাও পারবেন বলে মনে হয় না। মাকড়সা একটা অদ্ভুত জামা পরে, আর তার মাথা সবসময় ঢাকা থাকে। তাহলে তুই আমাদের সেখানে ঢোকার ব্যবস্থা করে দিবি? এটা কোনোভাবেই সম্ভব না, কারণ তোমরা সেখানে গেলে আমি ঝুঁকিতে পড়ব। তুই হয়তো ভুলে আছিস তুই আমাদের পোষা কুকুর। এখন আমরা যা বলবো তা শুনতে তুই বাধ্য। আমি ভুলে যাইনি, কিন্তু কিভাবে তোমরা সেখানে ঢুকবে? শোন, যেহেতু ওখানকার নিরাপত্তার দায়িত্বে তুই, তাই আমরা ওখানে নিরাপত্তা রক্ষীদের ছদ্মবেশে যাবো, আর আমাদের সেখানে নিয়ে যাবি তুই। নাজমুল কিছুক্ষণ ভেবে বলল আচ্ছা, কারণ তার কাছে রাজি হওয়া ছাড়া অন্য কোনো রাস্তা ছিল না। নাজমুল চলে যাওয়ার পর আমি বললাম, কালকে তুমি প্রিয়াঙ্কাকে প্রপোজ করবে ফয়সাল। ফয়সাল ঢোক গিলে বলল, কিন্তু স্যার। কোনো কিন্তু নয়, বেশি কথা বললে আমি তোমাকে চাকরি থেকে বের করে দিতে বাধ্য হব। না না স্যার, প্লিজ এমন করবেন না। আমি রাজি, কিন্তু স্যার আপনি কি ম্যাডাম মানে তিশাকে এখনো শাস্তি দিবেন? যতই আমার ভালোবাসার মানুষ হোক, কিছুটা শাস্তি ওর প্রাপ্য, নইলে কিন্তু আমি ওকে সারা জীবনের জন্য হারিয়ে ফেলবো। স্যার পরে যেন আবার আফসোস না করা লাগে। ফয়সাল চলে গেল, আমিও বাসায় চলে আসলাম। এসে আমি দেখি তিশা, মা, লিমা আড্ডা দিচ্ছে। ওই যে ফাহাদ চলে এসেছে, এখন আমরা যেতে পারি। কোথায় যাবে তোমরা? আমি আশ্চর্য হয়ে বললাম। আমরা না, তুইও যাবি। কোথায়? কেন, তোর বাবার বাসা, মানে আমাদের বাসা। তোর বাবা তার সবকিছু তোর নামে করে দিয়ে গেছে, এখন সেগুলো তোকে বুঝে নিতে হবে না? তো মা, আমাকে আর কোনো কথা বলতে না দিয়ে মা আমাকে পাঠিয়ে দেয় ফ্রেশ হতে। আমি আমার রুমে এসে অবাক হয়ে গেলাম, কারণ সব কিছু প্যাক করা। মা আমার জিনিস সব কে প্যাক করেছে? আমি প্যাক করেছি। পিছনে ঘুরে দেখি তিশায় কথা বলছে। তুমি কেন? মা ছিল, লিমা ছিল, ওরাই করতে পারতো। আমার জিনিস আমি প্যাক করেছি, আপনার সমস্যা? তোমার জিনিস মানে? হ্যাঁ, কিছুদিন পর তুমি আমার স্বামী হবে, তাই তোমার জিনিস মানেই তো আমার জিনিস, তাই না? সে আশায় জল দাও, তোমার ওই আশা কোনোদিনই পূর্ণ হবে না। দেখা যাবে। এই বলে আমার ঠোঁটের সাথে ঠোঁট জোড়া মিলিয়ে দিল। প্রায় 3 মিনিট পর ছেড়ে দিল দৌড়। আমি ভাবছি কি মেয়ে রে বাবা, খালি কিস ছাড়া কিছুই বোঝে না। তাছাড়া ওর ঠোঁটের স্বাদ খারাপ না, আমারও ভালো লাগে যখন আমাকে কিস করে। দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম আমাদের বাসায়। আমি বাসাটাকে দেখছি, দীর্ঘ 5 বছর পর দেখছি। বাসায় ঢোকার পর একজনকে দেখে আমার শরীরে রাগ উঠে গেল। সেরকম কেউ নয়, আমার চাচা আমজাদ চৌধুরী। আরে ভাবিছে, কেমন আছো তোমরা? মা আমজাদ কাকুর দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকার পর বলল, ভালো, তুমি কেমন আছো আমজাদ? এই তো ভালো ভাবি। তিশা মা, যা ওদেরকে রুম দেখিয়ে দে। তিশা সবাইকে সবার রুমে নিয়ে চলে গেল। আমি আমজাদ চৌধুরীর মুখোমুখি হলাম। চিনতে পেরেছেন কাকু? তোমাকে চিনতে পারবো না, এটা কেমন কথা? মনে করে দেখেন তো, কয়েকদিন আগে তিশার জন্মদিনে বিনা দোষে আমাকে শাস্তি দিয়েছিলেন।
দেখো বাবা, পূর্বের সব কিছুর জন্য ক্ষমা চাচ্ছি। কিছু অপরাধে চাইলেও ক্ষমা হয় না। তারপরেও বাবা আমি ক্ষমা প্রার্থী। আমি কোনো কথা না বলে নিজের রুমে ফ্রেশ হতে গেলাম আর ভাবতে লাগলাম, না, আমজাদ চৌধুরীকে এই বাসা থেকে বের করে দিতে হবে, নাহলে আমার আসল উদ্দেশ্য সফল হবে না। তাই দ্রুত নিচে গিয়ে, কাকু কোথায় গেলে, এখানে আসো। আমার ডাক শুনে দ্রুত সেখানে আমজাদ চৌধুরী উপস্থিত হয়। কি হয়েছে, ডাকছো কেন? আপনি হয়তো জানেন এখন থেকে এই বাড়ির সম্পত্তির মালিক আমি, কারণ সেদিন আমার বাবাকে হত্যা করে আপনি যেগুলো লিখে দিয়েছিলেন সেগুলো ভুয়ো দলিল ছিল। কাজে বুঝতে পারছেন এখন আপনার কি করা উচিত। কি প্রমাণ আছে তোমার কাছে? যখনই আমার সাথে প্রমাণ চাই আমি সাথে সাথে আসল দলিলটাকে বের করিয়ে দেখাই। কি বিশ্বাস হয়েছে? এখন আমাকে কি করতে হবে? এই বাড়ি ছেড়ে আপনার 2 গুণধর ছেলেকে নিয়ে বেরিয়ে যান, আর কখনো আসবেন না। মানে তুমি কি বলতে চাইছো? আমি যা বলতে চাইছি আপনি তা বুঝতে পারছেন। এটার ফল কখনো ভালো হবে না। আপনি কি চান নিজের মেয়ের কাছে আপনার আসল চেহারাটা বেরিয়ে যাক? যদি না চান তাহলে এক্ষুনি বেরিয়ে যান। আমজাদ চৌধুরী আর কোনো কথা না বলে আমার সামনে থেকে চলে গেল। গিয়েই তার রুমে সব জিনিস গোছাতে লাগলো। আমজাদ চৌধুরী দেখা দেখি তার 2 ছেলে শিহাব ও রনি ঘরে আসে। বাবা, তুমি সবকিছু গুছাচ্ছ কেন? আমরা কি কোথাও যাব? আমজাদ চৌধুরী কোনো কথা না বলে গুছিয়ে যাচ্ছে। বাবা তুমি চুপ কেন? আমাকে ফলো করো এবং আমি যেখানে নিয়ে যাই সেখানে চলো, আর কোনো প্রশ্ন শুনতে চাই না। আমজাদ চৌধুরী চলে যাচ্ছিল, তখনই তিশা ডাক দেয়। বাবা, ভাইয়া, তোমরা কোথায় যাচ্ছ? আমজাদ চৌধুরী আমার দিকে তাকাতে আমি চোখের ইশারা দিয়ে বুঝিয়ে দিলাম কিছু একটা বলে পাশ কাটাতে। দেখ মা, আমাদের শহরের দিকে একটা বাংলো আছে, সেটা দেখাশোনা করাটা উচিত, তাই আমি ভাবছি ওখানেই যাব। কিন্তু বাবা, এতদিন পর কাকিরা এসেছে। ও কিছু না মা, আমরা যাই, অন্যদিন আসবো, কেমন? এই বলে আমজাদ চৌধুরী ও তার ছেলেরা চলে যায়। ঠিক সেই সময় আমার ফোনে একটা কল আসে। মোবাইল বের করে দেখি নাজমুলের ফোন। হ্যাঁ নাজমুল, বলো। তোমরা আসবা কখন? আমি এদিকে সব প্রস্তুতি সম্পন্ন করে রেখেছি। কিছুক্ষণের ভিতরে আসবো, এই বলে আমি ফোনটা রেখে দিই। এরপর ফয়সালকে কল করি। কিছুক্ষণ রিং হওয়ার পর, হ্যালো, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। হ্যালো ফয়সাল, শোনো, আজকে আমরা সন্ধ্যা 7টায় ব্লু লেগুনে যাব। সবাইকে প্রস্তুত হতে বলো। আমরা ওখানে নিরাপত্তা রক্ষীর ছদ্মবেশ নিয়ে যাব। ওকে স্যার। এরপর ফয়সাল ফোন রেখে দেয়। আমিও বাসায় সবাইকে বলি আমার জরুরি কাজ আছে, আমি আজ বাসায় আসবো না। এরপর যথারীতি আমি ফয়সাল সহ বাকিদের জন্য অপেক্ষা করতে থাকি। স্যার, আজকে তো আমরা মাকড়সার আসল চেহারা দেখব, তারপরও আপনি এত চিন্তিত কেন? আচ্ছা, আমার একটা প্রশ্নের জবাব দিতে পারেন ফয়সাল? কি প্রশ্ন স্যার? শয়তান কয় ধরনের রূপ নিতে পারে? অনেক ধরনের রূপ। আর্মিতে আমাদেরকে আগে শেখানো হয়েছে শত্রুর রূপ সম্পর্কে এবং পরিস্থিতি কিভাবে সামলাতে হয় তার ব্যাপারে। আজকে সেটার বাস্তব প্রয়োগ দেখাবা তুমি। মানে কি স্যার, আপনি কি বলছেন? আমার কথার মানে তুমি কিছুক্ষণের মধ্যেই জানবে। ওকে স্যার। আমরা অপেক্ষা করতে লাগলাম। হঠাৎ করে হোটেল ব্লু লেগুনে আলো ঝলকানি দেখা গেল আর মিউজিকের শব্দ আসছে, মাকড়সা জয় হোক এই বলে। আমি বুঝতে পারলাম মাকড়সা চলে এসেছে, তাই আমি আমার টিমকে নিয়ে আড়ালে গেলাম। দেখলাম নাজমুল, আমজাদ চৌধুরী 2 ছেলে এসেছে, কিন্তু আমজাদ চৌধুরী কোথায় আর মাকড়সা এবার কোথায়? হঠাৎ করে সেখানে দেখলাম বেগুনি কাপড় পরা কেউ উপস্থিত হলো। আমি ভালো করে খেয়াল করে দেখলাম তার পিছনে মাকড়সার ছবি। আমার বুঝতে বাকি রইল না এটাই মাকড়সা, কিন্তু মুখ দেখা যাচ্ছে না, মুখটা ঢেকে রেখেছে, সাথে মাথাটাও। কিছুই তো বুঝতে পারছি না। বস, আপনি তাহলে এসেছেন? তোরা তাহলে আমজাদের 2 ছেলে? রনি ও শিহাব একত্রে মাথা নেড়ে হ্যাঁ বলল। বস, বাবা বলেছেন আজ আপনাকে দেখতে পাবো। কেন, আমাকে দেখার কি আছে? মানে আমরা আমাদের বাবাকে বলেছিলাম আপনাকে দেখব, কিন্তু বাবা বললেন আপনি নাকি নিজে থেকেই আজ আমাদের দেখা দেবেন। রনি কথা বলার সাথে সাথে মাকড়সা অট্ট হাসিতে ফেটে পড়ল। বস, আপনি হাসছেন কেন? আচ্ছা তাহলে বল, তোদের বাবা কোথায়? কেন সে আজ এখানে গুরুত্বপূর্ণ মিটিংয়ে আসেনি? সেটা তো জানি না বস। মাকড়সা প্রথমে তার মাথার কাপড় সরালো ধীরে ধীরে, এরপর আস্তে আস্তে মুখের কাপড় সরালো। এরপর ভাইজা দেখলাম, বিশ্বাস করেন এমন শখ আমি জীবনেও খাইনি। যখনই মুখটা সামনে আসলো আর সে সবার সামনে ঘুরলো, আমরা সহ উপস্থিত সবাই 440 ভোল্টের শখ খেয়েছে, কারণ মাকড়সার অন্য কেউ নয়, আমজাদ চৌধুরী। আমরা সবকিছু রেকর্ড করছিলাম, তখনই আমজাদ চৌধুরী বলতে লাগলো, লুকিয়ে আর লাভ নেই অভ্র, আমি জানি তুমি এখানে আছো, তাই বেরিয়ে এসো। এই গেম খেলতে আর ভালো লাগছে না। আমি বুঝতে পারলাম না আমরা এখানে আসবো মাকড়সা কিভাবে জানলো? নাজমুল বলে দেয়নি তো? না না, এটা হতে পারে না।
আমি যখন এসব ভাবছিলাম ঠিক তখনই অভ্র, আমি জানি তুমি আমার সব কথা রেকর্ড করে রেখেছো, তবে একটা কথা জানো কি অভ্র, তুমি নিজেকে যত চালাক ভাবো তুমি আসলে ততটা চালাক নাও। আমি কি ঠিক বলেছি মেজর আব্দুল্লাহ আল ফাহাদ? আমি এবার বেরিয়ে এলাম। যাক, আমার সন্দেহ ঠিক হয়েছে। সেদিন তুই আমার পিছনে থেকে গুলি করেছিলি, আজ তোকে কে বাঁচাবে এটাই ভাবার বিষয়। আমার কথা শুনে আমজাদ চৌধুরী হাসতে লাগলো। আমার খুব কষ্ট হচ্ছে তোমার জন্য। প্রথমত তোমাকে তোমার বাবার কাছে পাঠাবো, দ্বিতীয়ত এই মাকড়সাকে ধ্বংস করার জন্য যারা এসেছে সবাই শেষ হয়ে গেছে মেজর, সবাই শেষ হয়ে গেছে। আমি তো আমার পরচুলা কাউকে দিইনি, তুই কিভাবে জানলি? আমি জানিয়েছি বলে একটা শব্দ হলো। পিছন থেকে কেউ একজন বলল কথাটা। এরপর যাকে দেখলাম আমি তো অবাক, কারণ আর সে কেউ নয়, ফয়সাল ছিল। ফয়সাল তুমি? হ্যাঁ স্যার আমি, কিন্তু কি করব বলেন? আমি যা নুন খাই তার সাথে কিভাবে বেইমানি করি বলেন? তার মানে প্রধানকে তুমি বিব্রত করা অবস্থায় ফিরেছো? প্রধানের গুপ্তচর সেজে এতদিন আমাদের ধোকা দিয়েছো। ওয়েল ডান মাই রাইট হ্যান্ড। তুমি সত্যিই অবাক করে দিলে ফয়সাল। আমি তোমাকে গোপনে সেনাবাহিনীতে ঢুকিয়ে কোনো ভুল করিনি। কিন্তু আজ আমি সব সত্যি জানতে পারলাম বাবা। পিছন থেকে কেউ একজন কথাটা বললো। আমি পিছনে ফিরেও আরো অবাক, কারণ পিছনে তিশা, মা, বোন, বর্ষা এবং প্রধান দাঁড়িয়ে আছে। তোমার সব খেলা শেষ মাকড়সা। ওয়েল ডান ফয়সাল। আমি বলি কি হচ্ছে? ফয়সাল আমাদের সব থেকে চৌকস একজন লোক। তাকে অনেকদিন আগেই তোর এখানে পাঠানো হয়। সে ড্রাগস ব্যবসায়ী ছদ্মবেশ নিয়ে তোর সাথে কাজ করা শুরু করে। এরপর তোর বিশ্বাস ভাজন হয়ে যায় সে। একই সাথে তোর সম্পর্কে সকল তথ্য আমরা পেতে থাকি। আর আজ তুই আসলে কি সেটা বের করার জন্য আজকের এই নাটক। তুই অনেক পাপ করেছিস, আজ তার সমাপ্তি হবে এখনই। আমি এই কথা বলার সাথে সাথে আমজাদ চৌধুরী হেসে উঠল আর বলতে লাগলো, সত্যি মেজর ফাহাদ, তোমার তুলনা হয় না, কিন্তু আজ এখান থেকে কেউ বেঁচে ফিরবে না। হঠাৎ নাজমুল মাকড়সার মাথায় পিস্তল ঠেকিয়ে বলল, দুদিন দেশের সাথে বেইমানি করে এসেছি, আজ এখানে না এলে জানতেই পারতাম না তুই বিদেশিদের সাথে হাত মিলিয়ে দেশ ধ্বংসের যে পায়তারা করছিস তা কখনো হবে না। নাজমুল আমার কুকুর, আর আমাকে বলে ঘেউ। হঠাৎ করে আমজাদ চৌধুরী বলে উঠল, সালডারিন। এই কথা বলার সাথে সাথে চারপাশে গ্যাস ছড়িয়ে পড়তে থাকে। গ্যাস চলে যাওয়ার পর আমরা দেখি নাজমুলের গলা থেকে রক্ত বের হচ্ছে। আমার আর বুঝতে বাকি রইল না নাজমুলকে মাকড়সা শেষ করে দিয়েছে। আমি দ্রুত নাজমুলের কাছে যেতেই, স্যার আমার মাকে দেখে রাখবেন, এই নিন এই বলটা আপনার কাছে রাখুন, এখানে মাকড়সার সব তথ্য আছে। মাকড়সা আজ দেশ ছেড়ে ইতালি যাবে। আর কোনো কথা বলতে পারলাম না নাজমুল। আমি দেখলাম সবাই কাঁদছে। দেখো ফাহাদ, আমাদের কাজ এখনো শেষ হয়নি। তোমাকে মাকড়সাকে অবশ্যই থামানো উচিত। থামাবো স্যার, ও যে আমার বাবার খুঁড়ি, ওর সাথে পুরো অনেক হিসাব আমার বাকি আছে। মানে কি? তোমার বাবার নাম কি? আজ থেকে 5 বছর আগে এই শহরে কমিশনার শফিকুল খুন হয়। হ্যাঁ মনে পড়েছে, ওনার মতো সৎ নেতা আর আসবে না। উনি আমার বাবা ছিলেন। কি বলছো তুমি এসব? এরপর আমি স্যারকে সবকিছু খুলে বলি। আমার এখানে বলার মতো কোনো ভাষা নেই, তারপরেও আমি তোমাকে আদেশ দিচ্ছি, ওই জানোয়ারকে তুমি নিজের হাতে মারবে। না, ওই জানোয়ারকে আমি মারতে চাই। ও আমার মাকে হত্যা করেছিল, আমার ফেরেশতার মতো কাকুকে মেরেছে, ওকে আমি বাঁচিয়ে রাখবো না। এরপর আমরা সেদিনকার মতো সেখান থেকে চলে আসি। আসলে আমরা মাকড়সা তার গ্যাংকে মূলত ধোকা দিই এবং আমাদের নিরাপত্তা নিজেরাই রক্ষা করি। এরপর আর কি বাসায় চলে আসি। 2 সপ্তাহ পর আমার আর তিশার বিয়ে হয়ে যায়। এখন আমি ছাদে দাঁড়িয়ে আছি, এমন সময় কেউ পিছনে এসে কাঁধে হাত রাখলো। দেখলাম ফয়সাল। স্যার আপনার লাইন তো ক্লিয়ার, এখন আমার কি হবে? কেন, প্রিয়াঙ্কাকে বিয়ে করে নেবে? আমরা গল্প করছিলাম, হঠাৎ মা এসে নিচে যেতে বললেন। আমিও বাধ্য ছেলের মতো নিচে চলে গেলাম। গিয়ে দেখি রুমটা সাজানো, বিছানায় যেন ফুলের বৃষ্টি হচ্ছে, আর তার মাঝখানে আমার পরিটা বসে আছে। এরপর নেমে এসে আমাকে সালাম করলো, বেঁচে থাকো মা, স্বামী সংসার নিয়ে বেঁচে থাকো, দোয়া করি তুমি যেন 11 বাচ্চার মা হও। আমার মুখে মা ডাক শুনে দিশা তো রেগে আগুন। কি বললি? আমি ডোব গেলাম। এরপর 2 রাকাত নফল নামাজ পড়ে নিলাম। তিশা এরপর আমাকে ধাক্কা দিয়ে খাটে ফেলে দেয় আর আমার উপরে চেপে বসে। অনেক কষ্ট দিয়েছিস, আজ সব উসুল করব। এই বলে আমার ঠোঁটের সাথে ঠোঁটটা মিলিয়ে দিল। এরপর আর কি আমি আস্তে আস্তে কাপড় খুলে ফেললাম। ওই মেয়েরা, আপনাদের সমস্যা কি? আমরা কি শান্তিতে বাসনও করতে পারবো না? এখনো এখানে আছেন? চোখে হাত দিন, দেখছেন না বউয়ের সাথে রোম্যান্স করছি। ঘুমিয়েছিলাম, হঠাৎ দরজায় টোকা পড়লো। আমারও ঘুম ভেঙে যায়।
কিন্তু আমি যখন উঠতেই যাব আমি নিচে নেমে দেখি আমার সারা শরীরে কোনো কাপড় নেই, এমনকি তিশারও। আমি একটু লজ্জা পেয়ে যাই। এরপর তিশাকে ডাক দিই। তিশা ঘুম ঘুম চোখে বলে উঠলো, কি হলো, ডাকছো কেন? এই সকাল হয়েছে, চলো উঠতে হবে। এরপর তিশা যখনই উঠতে যাবে সে নিজের দিকে খেয়াল করে দেখলো তার শরীরেও কোনো কাপড় নেই। লজ্জা সে দ্রুত কম্বল দিয়ে নিজের শরীরটা ঢেকে নেয়। আমিও একটা টাওয়াল পেঁচিয়ে হাসতে হাসতে ওয়াশরুমে চলে যাই। এরপর ফ্রেশ হয়ে বেরিয়ে এলাম। আমি বেরোনোর সাথে সাথে তৃষা দ্রুত দৌড়ে ওয়াশরুমে ঢুকে যাই। আমি ওর এমন তাড়াহুড়ো দেখে আবারও হেসে দিই। তৃষা ওয়াশরুমে ঢোকার আগেই আমাদেরকে একবার চোখ গরম করে তাকাই, যেন আমাকে কাছে পেলে চিবিয়ে খাবে। আমিও দ্রুত একটা পাঞ্জাবি আর পায়জামা পরে রেডি হয়ে নিলাম। এরপর যেই না দরজা খুললাম আমি দেখি, কি রে ভাইয়া, ভাবির সাথে মনে হয় সারা রাত মজা করলি? ফুটবল খেললি নাকি হকি? বুড়ি বাচ্চা, আমি রেগে বললাম এবং মারার জন্য হাত ওঠালাম। আমার কাণ্ড দেখে হাসতে হাসতে লেমা দিল তোর। আমি দাঁড়িয়েছিলাম, হঠাৎ আমার চোখ গেল ফয়সাল আমার দিকে আসছে। আরে ফয়সাল যে, কি অবস্থা তোমার? এই তো আলহামদুলিল্লাহ ভালো স্যার। তা স্যার বাসরাত কেমন কাটলো? ভালোই, এমন ভালোভাবে কাটিয়েছি সারা জীবন মনে রাখবো। কেন স্যার? এরকম একটা গুন্ডি মেয়ে থাকলে বাসরাত করার স্বপ্ন মাঠেই মারা যাবে। কি বললি? আমি পিছন থেকে এরকম একটা শব্দ শুনে যেন পিছনে ঘুরলাম। আমি একটা শক খেলাম, কারণ পিছনে তিশা দাঁড়িয়েছিল। কি বললি আবার বল। কই আমি 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 কি বললাম? দেখ, আমি কিন্তু সব শুনেছি, ভালোই ভালোই বল বলছি। আমি কিছু বলিনি, তুমি ভুল শুনেছো। তিশা দেখো, তোমার ঘাড়ে তেলা বোখা। এই কথা বলাতে তিশা জোরে চিৎকার দিয়ে আমাকে জড়িয়ে ধরলো। আমি বুঝতে পারলাম অনেক ভয় পেয়েছে মেয়েটা। আরে আরে ছাড়ো, এইভাবে কেউ জড়িয়ে ধরে? কেউ এসে পড়লে বিপদ তো, কি ভাববে সবাই? আমি এ কথা বলাতে আমার বুকে জোরে কামড় বসায় তিশা। আউ তিশা ছাড়ো, ব্যথা পাচ্ছি তো। আর হবে না গো সুন্দরী, এবার তো ছাড়ো। কিছুক্ষণ কামড়া দেবো, তিশা আমাকে ছেড়ে চলে গেল। যাওয়ার আগে আমাকে ভেঙচি কেটে গেল। আমি ওর কাণ্ডে তো পুরোই অবাক। এইভাবে কেউ কাউকে কামড়াতে পারে? কি মেয়ে রে বাবা, সাংঘাতিক। আপনার আমি এক কামড়া ঠিক করলেন না, এমন একটা দরজা নিয়ে আমার কপালে জুড়াইলেন আমার। যান, অভিশাপ দিলাম আপনাকে, একটাও বিয়ে হইব না। আমি নিজে চলে আসি। এসে দেখি সবাই বসে আছে, ফয়সাল সহ আমার টিম আর তিশার বান্ধবীরা। আমি কথা না বাড়িয়ে দ্রুত খেতে বসলাম। আরে ফাহাদ, কলেজের শিক্ষকতার কাজটা কি হবে এখন? তুই তোর মিশন অনেকটাই শেষ করে ফেললি। আবার তো কলেজে আমার কোনো কাজ নেই। যে উদ্দেশ্য নিয়ে কলেজ শিক্ষক এবং ছদ্মবেশ নিয়েছিলাম তা হয়ে গেছে। এখন শুধু অপেক্ষার পালা আমজাদকে আইনের আওতায় নিয়ে আসার। আমি জানতাম তুমি সফল হবে। তোমার কাজ যেহেতু আপাতত শেষ, তুমি এখন ফিরে যাবে। ধন্যবাদ স্যার, কিন্তু আমজাদ ওরফে মাকুর সেই তারে পালিয়ে গিয়েছে। আমাদের কাজ এখনো শেষ হয়নি। ঠিক বলেছ, আসল শয়তান পালালে তো ফিরে আসবে, কিন্তু নতুন করে বদলা নেওয়ার জন্য। তাই আমি তোমাকে বলবো আপাতত সাবধান হতে, কারণ এই শহরে মাফিয়াকে তুমি মেইন জায়গায় আঘাত দিয়েছ, আর ও সব থাকাতেও ও ছন্ন ছাড়া। তাই ও তোমার দুর্বল জায়গাগুলোতে আঘাত দেওয়ার সুযোগ খুঁজছে। তাই তোমাকে সাবধান হতে হবে। আমজাদের বিরুদ্ধে আমি চার্জ লাগাবো, দরকার হলে ইন্টারপোলের সহায়তা নিব। স্যার, পুরনো হিসাবে অনেক বাকি রয়েছে। আমার বিয়েতে প্রধান সহ অন্যান্যরা অনেকে এসেছে। আমি একটু ঘুরতে বের হলাম। আমার সাথে ছিল তিশা, বর্ষা, প্রিয়াঙ্কা এবং ফয়সাল। আমি ফয়সালকে আড়ালে নিয়ে বললাম, আর যদি প্রিয়াঙ্কাকে নিজের মনের কথা খুলে না বলিস তো চাকরি আমি খেয়ে নেবো কিন্তু। স্যার আপনি এরকম করছেন কেন আমার মতো একটা নাদান বাচ্চার সাথে? চুপ, একদম চুপ। আজকে হয় তুমি চাকরি হারাবে, নয়তো চাকরি বাঁচাবে, যে কোনো একটা। আমার এমন রূপ দেখে ফয়সাল রীতিমতো ঘামতে শুরু করেছে। দেখো ফয়সাল, আমি আজ সব কিছু চূড়ান্ত সমাপ্তি চাই। এখনই প্রিয়াঙ্কাকে প্রপোজ করবে তুমি। ফয়সাল তো ভয়ে ঢোক গেল। কি হলো, যাও ফয়সাল। ফয়সাল ভয়ে ভয়ে চলে গেল। আমি তিশাকে ইশারা করলাম। তিশার পর বর্ষার দিকে তাকিয়ে বলল, হ্যাঁ রে বর্ষা, চল আমরা একটু ওদিকে যাই, তোর সাথে আমার কথা আছে। কেন? যা বলার আমার সামনেই বল। আসলে তোকেও বলবো, কিন্তু তুই কিছুক্ষণ দাঁড়া, আমরা তোর কাছেই আবার আসবো। কিন্তু তিশা প্রিয়াঙ্কাকে থামিয়ে দিয়ে বর্ষার হাত টেনে আড়ালে চলে গেল। প্রিয়াঙ্কা অন্যদিকে ফিরেছিল, ঠিক তখনই ফয়সাল পিছনে এসে দাঁড়ালো। প্রিয়াঙ্কা শব্দ পেয়ে পিছনে তাকালো। আরে ফয়সাল ভাই যে, কিছু বলবেন কি? না মানে হ্যাঁ। হ্যাঁ, যা বলবেন বলুন। আসলে কিভাবে যে বলি,
দেখুন ফয়সাল ভাই, যা বলার দ্রুত বলুন, ভনিতা না করে। ফয়সাল তখন পকেট থেকে একটা আংটি বের করে প্রিয়াঙ্কার সামনে হাঁটু গেড়ে বসলো। শোনো হে মেয়ে, তোমার মায়াবী চাহনি দেখিয়া আমার পরাণটা যায় জুড়িয়া। তোমার শ্বাস প্রশ্বাস থাকবে যতক্ষণ, আমার শ্বাস প্রশ্বাস থাকবে ততক্ষণ। তোমাকে প্রথম দেখে ভালো লেগে যায়। তোমার চঞ্চল স্বভাবের ভাগ দেবে কি আমায়? দেবে কি একটু ভালোবাসার সুযোগ? তোমার দুই নয়নে ডুবে থাকতে দেবে কি? তোমার সম্পর্কে যখন জানতে লাগলাম, একটা জিনিস জেনে খুব খারাপ লেগেছিল, আর তা হচ্ছে তুমি ফাহাদ স্যারকে পছন্দ করতে। খুব কষ্ট পেয়েছিলাম তখন, তাই এবার অন্তত আমাকে একটা সুযোগ দাও। বিশ্বাস করো, তোমায় ভালোবাসি নিজের থেকেও বেশি। এতক্ষণ যাবৎ আমি তিশা বর্ষার আড়াল থেকে সব লক্ষ্য রাখছিলাম। আমরা দেখতে চাচ্ছিলাম প্রিয়াঙ্কা কি জবাব দেয়। উঠে দাঁড়ান। ফয়সাল উঠে দাঁড়ালো। দেখুন, আপনাকে কিভাবে সুযোগ দেব? একবার একজনকে পছন্দ করে নিজে কষ্ট পেয়েছি, তাকেও কষ্ট দিয়েছি। আপনি কি নিশ্চয়তা দিতে পারবেন যে আপনার সাথেও এটা হবে না? দেখো প্রিয়াঙ্কা, সবার সবকিছু নিশ্চয়ই এক হয় না। আমি তোমাকে কোনো কষ্ট পেতে দিব না। দেখুন, এটা হয় না। ফয়সাল মন খারাপ করে চলে যেতে লাগলো। আপনি চলে গেলে আমার হাতে আংটি পরিয়ে দিবে কে? ফয়সাল মুহূর্তের মধ্যেই দাঁড়িয়ে গেল। এরপর দৌড়ে প্রিয়াঙ্কার কাছে আসলো। মানে তুমি রাজি? প্রিয়াঙ্কা তো মিটি মিটি হাসছে। রাজি হয়নি, হব যদি কেউ একজন আংটিটা পরিয়ে দেয় আর আমাকে নিয়ে ফুসকা খাওয়ায়। কেউ একজনটা রাজি মেরি রানী। আপনার হাতটা এগিয়ে দিন মেরি রানী। প্রিয়াঙ্কা হাসতে হাসতে হাত বাড়িয়ে দিল। ফয়সালা দেরি না করে দ্রুতর হাতে আংটিটা পরিয়ে দিয়ে ওকে জড়িয়ে ধরলো। এই কি হচ্ছে এসব? ছাড়ো, কেউ দেখে ফেলবে তো। না, ছাড়বো না। পিছন থেকে তখনই হাততালির শব্দ আসে। মানে আমি তিশার বর্ষে হাততালি দিচ্ছি। ওয়াও, জাস্ট ওয়াও, নাইস সিন ম্যান। আমার কথা শুনে ফয়সাল প্রিয়াঙ্কাকে ছেড়ে দিয়ে দাঁড়ালো। আমি দেখলাম দুজনেই লজ্জায় লাল হয়ে গেছে। হ্যাঁ রে বান্ধবী, দুলা ভাইকে পেয়ে গেলি, এবার ট্রিটটা দিয়ে দিস। কিসের ট্রিট? বাহ রে, তুই দুলাভাইকে পেয়ে গেলে সেটার জন্য ট্রিট দিবি না? পরে তোদের বিয়েও হবে, তখন আবার ট্রিট পাবো। তা ফয়সাল, তোমার সাহস হলো এতদিনে? সাহস না হয় উপায় আছে? আপনি যেভাবে হুমকি দিয়েছেন। এই এই দাঁড়াও, আপনি বলুন তো ভাইয়াও কিসের সাহসের কথা বলছে? বলছি যে আমার মুখ চেপে ধরেছে ফয়সাল। ও কিছু না। এই কি হচ্ছে এসব? ছাড়ো ভাইয়াকে, ছাড়ো। ফয়সাল আমার মুখ থেকে হাত সরিয়ে নিল। এবার বলুন তো ভাইয়া। আমিও চাকরি খেয়ে নেওয়ার কথা বলেছি, আর বলেছি আজ যদিও তোমাকে নিজের মনের কথা না জানায় তাহলে আমিও চাকরিটা পুরোই খেয়ে নেবো। ও আচ্ছা, তবে রে মন থেকে জানাতে আসিস নি, চাকরির জন্য জানাতে এসেছিস? থাক তুই তোর চাকরি নিয়ে, আমি গেলাম। এই বলে প্রিয়াঙ্কা চলে যেতে লাগলো। দিলেন তো স্যার প্যাচ লাগিয়ে। এখনো রাগ ভাঙাতে হবে আমায়? যে রাগী মেয়ে সহজে ভাঙবে বলে মনে হয় না। ফয়সালের কথায় সবাই হো হো করে হেসে উঠলো। এরপর আর কি, ফয়সাল তার রানীর রাগ ভাঙানোর জন্য দৌড়াতে থাকে। তার রানীর রাগ সহজে ভাঙেনি। আমরাও সাহায্য করেছিলাম অবশ্য। এরপর সবাই যে যার মতো বাসায় চলে যায়। অন্যদিকে ইতালিতে মাফিয়াদের সভায় মাফিয়া মারজাত্তি, অর্থাৎ ইটালিয়ান ডন, সে বলে ওঠে, এসবের মানে কি মাকড়সা? তুমি বাংলাদেশকে ঝুঁকিতে ফেলেছ। সেখানে আমাদের অনেক ঘাঁটি হওয়ার কথা ছিল, এখন সেখানে আমাদের ঘাঁটি হবে কিভাবে? তোমার কারণেই, হ্যাঁ শুধুমাত্র তোমার কারণেই আজ আমরা সেখানে এন্ট্রি নিতে পারছি না। তুমি কি জানো না সেখানে আমাদের কত ক্ষতি হয়েছে? একমাত্র তোমার কারণে, হ্যাঁ একমাত্র তোমার কারণে আজ আমরা সেখানে কিছুই করতে পারছি না। তোমাকে আমরা কি দেয়নি বলো মাকড়সা? বিশ্বের অত্যাধুনিক অস্ত্র, ড্রাগস থেকে শুরু করে কি দেয়নি তা বলো। তুমি কি জানো না আমাদের কত ক্ষতি হয়েছে? আমার কিছুই করার ছিল না। আপনি বিশ্বাস করুন, ওই হারামজাদা ফাহাদের কারণেই আজ আমি সব কিছু হারিয়েছি। আমাকে ভাবতে দাও। এমনিতেই তোমাকে নিয়ে আমাদের যে আশা ছিল সব তো দিলে মাটিতে মিশে। তোমার কারণে বাংলাদেশের প্রশাসন, সেনা সবাই শক্তিশালী হয়েছে। হ্যাঁ শুধুমাত্র তোমার কারণে, যেখানে সবাই কিনা আমাদের পকেটে থাকে। তোমার কারণে আজ ওরা একতাবদ্ধ। বলো, এই কাজের হিসাব তুমি কিভাবে চুকাবে? মাকড়সা নিশ্চুপ হয়ে দাঁড়িয়ে আছে। তুমি চুপ কেন মাকড়সা? আমি কিছু জিজ্ঞাসা করেছি কিনা বলো। বস, আপনি কোনো চিন্তা করবেন না, আমি সব কিছু সামলিয়ে নিচ্ছি। বাংলাদেশে এখনো আমার কিছু ক্ষমতা আছে, তা দিয়ে আমি সব আবার আগের মতো স্বাভাবিক করে ফেলবো।
ভেবেছিলাম তোমাকে আমার জায়গা দিব, কিন্তু এখন তোমাকে ডন বানানো মানে মাফিয়া জগৎকে হুমকির মুখে ফেলা। তাই তোমাকে ডন না বানিয়ে আমি একজন নতুন কাউকে ডন বানিয়ে দেব। আমি যদি ডন হতে না পারি, তুমিও বাঁচবে না মার্জুতে, তুমিও বাঁচতে পারবে না। এখন আমার সামনে থেকে যাও, তোমাকে দেখতে ইচ্ছা করছে না আমার। বাবা, মার জাতি কি বললো? অহম্মকের দল, চুপ! আমজাদ চৌধুরীর হুঙ্কারে রনি ও শিহাব দুজনেই চুপ হয়ে যায়। একে তো আমি নিজের জ্বালায় পাচ্ছি না, তোরা দুটো আবার লাগিয়ে দিয়েছিস। বাবা, তুমি এত চিন্তিত কেন? আমাকে শেষ সুযোগ দেওয়া হয়েছে। মার্জাত দিয়ে আমাকে ডন বানানোর কথা ছিল, অথচ এখন কিনা আমার সামনে অন্য কাউকে ডন ঘোষণা করবে। আমি এটা কি করে হতে দেই, কি করে হতে দেই আমি? তাইলে বাবা কি করবে তুমি? আমার মনে হয় মারজাতিকে মেরে ফেলাই দরকার। শালার কত বড় সাহস, বাবার চেয়ার কেড়ে নেই। রনি, এই আহাম্মকটাকে চুপ করা, নইলে ওর কিন্তু খবর আছে। শিহাব ভাই আমার, প্লিজ চুপ কর। তোরা এখন রুম থেকে চলে যা, আমাকে একটু একা থাকতে দে। আমজাদ চৌধুরীর কথা অনুযায়ী রনি ও শিহাব চলে যায়। এরপর আমজাদ চৌধুরী ভাবতে লাগলেন তার এতদিনের স্বপ্ন ছিল বিশ্বের সেরা মাফিয়াদের একজন হবেন, অথচ আজ তা কিনা ফাহাদের জন্য ভেস্তে যাচ্ছে। ফাহাদকে সে ছাড়বে না ইত্যাদি ভাবতে লাগলো। তখনই আমজাদ চৌধুরীর মুখে কিছুটা হাসি ফুটে ওঠে। তাই সে তার পকেট থেকে ফোন বের করে দ্রুত কাকে যেন ফোন করলো। কিছুক্ষণ রিং হওয়ার পর, হ্যালো বস। কিরে, কেমন আছিস? তোকে যে কাজটা দিয়েছিলাম সেটা করেছিস? হ্যাঁ বস, একদম আপনার কথা মতো করে যাচ্ছি। তোর আশেপাশে কেউ নেই তো? না বস। আচ্ছা শোন, আমি 6 মাস পর দেশে আসবো, কেননা আমার পিছনে ইন্টারপোল লাগিয়ে দিয়েছে সেনা প্রধান। এজন্য দেশে এসে হিসেব নেওয়াটা মোটেই সহজ কাজ নয়। বস, আপনি যেভাবে বলছেন ঠিক সেভাবেই কাজ হচ্ছে। তিশা বা ফাহাদের দুর্বলতা কিছু কি খুঁজে পেয়েছিস, নাকি এখনো অভিনয়টাই চালিয়ে যাচ্ছিস? কোনটা? বস, আপাতত কোনো দুর্বলতা খুঁজে পাচ্ছি না। শোন, ওদের সাথে আঠার মতো লেগে থাকবি, ওদের চোখের আড়াল হতে দিবি না। আর আজকের আপডেট বল। আমাদের দলে চোর হিসেবে ঢুকে আপনি যাকে আপনার রাইট হ্যান্ড বানিয়েছিলেন, সেই ফয়সাল প্রিয়াঙ্কা নামে তিশা এক বান্ধবীকে আজ প্রপোজ করেছে। বাহ, এ তো মেঘনা চাইতে জল। হ্যাঁ, এবার অভ্র দেখবে আমি কত বড় খেলা খেলি ওর সাথে। অভ্র ভেবেছে যে খেলার শুরু আমি করেছি, সেই খেলা ও শেষ করবে, কিন্তু ও তো জানে না রাজা যখন খেলা শুরু করে রাজাই তখন শেষ করে। বস, আপনি কোনো চিন্তা করবেন না, আমি তিশাকে চোখের আড়াল হতে দিব না। আমার আদরের মেয়েটা আমায় মেরে ফেলতে হবে, আমার আদরের মেয়েটা আমার মেরে ফেলতে হবে। একটা সময় ভাবতে আবার কষ্ট হচ্ছে, কিন্তু আমার যে কিচ্ছু করার নেই, আমি অসহায়। ও জানে না ওর বাবার হাতেই ওর শেষ আঘাতটা হবে। এইদিকে আমি স্যারের কেবিনে বসে আছি। আরে বুঝলে না তো, প্রধানের সামনে। দেখো ফাহাদ, আমি ইন্টারপোলকে বলে দিয়েছি মাকড়সার ব্যাপারে। কি বলেছে তারা? ইতালিতে চিঠি যাবে, যদিও সময় লাগবে, কিন্তু আমাদের কিছু করার নেই। যতক্ষণ না মাকড়সার ডিটেলস তারা পাচ্ছে, তারা আমাদেরকে সাহায্য করতে পারবে না। ইতালি হচ্ছে ইউরোপের মাফিয়াদের জন্য বেস্ট জায়গা। ওখানে বিভিন্ন দেশের মাফিয়ারা শেল্টার নিয়ে থাকে, আর মাকড়সা গিয়েছে ওখানে। ওকে ইতালি থেকে বের করা উচিত আমাদের। এটা একটু কঠিন, কারণ ইতালিতে ওর চিহ্ন খোঁজা এতটা সহজ নয়। আমাদের জন্য কোনোভাবে ওর কাছে এমন কোনো খবর পাঠাতে হবে যাতে করে পাখি নিজে এসে সে জালে আটকায়। আমার মনে হয় আমি বুঝতে পেরেছি আপনি কি মিনিং করছেন। প্রধান আমার কথা শুনে মুচকি হেসে উঠলেন। দেয়ালেরও কান আছে অভ্র। এরপর আমি ওখান থেকে চলে আসলাম। আপনাদের তো বলাই হয়ে ওঠেনি, মাকড়সা যাওয়ার পর আমরা সিলেট শহরে মাদকের আস্তানা গুড়িয়ে দিয়েছি। মাফিয়াদের যত পাপ কাজের কর্মস্থল ছিল সব জায়গা ধ্বংস করেছি, আর এই কাজে সাহায্য করেছে ফয়সাল স্যার সহ অনেকেই। আমি এরপর বাসায় চলে আসলাম। কেন? এখন কয়টা বাজে খেয়াল আছে তোমার? বেশি তো বাজে না, এই তো রাত 10টা বাজে। আমার কি 10টা মাত্র? আমরা সেই কখন থেকে বসে আছি না খেয়ে। জন্য অপেক্ষা না করে তোমরা খেয়ে নিলেই তো পারতে। ওই পোলা, এত কথা বলিস কেন? চুপচাপ খেতে বস। আপনারাই দেখেন কি গুন্ডি মেয়ের বাবা, কথায় কথায় ধমকা চোখ রাগানি। এমন একটা গুন্ডি মেয়ে কপালে থাকলে ভাই বিয়ে করার আশা বাদ দেন, আপনাদের জীবন তেজপাতা বানিয়ে ছাড়বে। উঠতে বসতে আপনার জীবন তেজপাতা করে ছাড়বে। এরপর আর কি, আমি খেতে বসলাম, তখনই হ্যাঁ রে, তোর চাকরির খবর কি? তোমা চলছে। বাবারে, সাবধানে থাকিস, তোকে নিয়ে আমার অনেক ভয় হয়। কেন, আমি তো তোমাদের কাছে আছি, আর তোমাদের কাছেই থাকবো। আসলে তোর বাবাকে হারানোর পর থেকে মনে একটা ভয় রে বাবা। এই মনে হয় তুই আবার আমাদের ছেড়ে হারিয়ে যাস।
তোমরা শুধু শুধু চিন্তা করছো, আমার কিছুই হবে না, দেখে নিও। পরো বাবা অনেক ঝড় গেছে আমাদের জীবনে। যাই হোক, আমি সুখবর কবে পাচ্ছি? আমি দাদিমা হব। মায়ের কথা বলাতে আমার গলায় আবার খাবার আটকে গেল। আমি কাশতে লাগলাম। তিশা দ্রুত আমার দিকে পানি এগিয়ে দিল। মা, তোমার মাথা ঠিক আছে কি? আমার মাথা ঠিকই আছে। আমি এমন ভুল আবার কি বললাম বলতো? বয়স হয়ে যাচ্ছে, আমারও তো ইচ্ছে করে নাতি নাতনির সাথে খেলতে। মা, আমি কোনো কিন্তু শুনতে চাই না। তোদের দুজনকে 1 মাস সময় দিচ্ছি, এর মধ্যে আমাকে সুখবর দিতে হবে যে আমি দাদিমা হতে চলেছি। আর তোরা যদি সুখবর না দিতে পারিস তাহলে তোদের আর বাসায় ঢুকতে দিব না, মাথায় রাখিস। মায়ের কথা বলে হন হন করে চলে গেল। আমি তিশার দিকে তাকালাম, দেখলাম লজ্জায় একদম লাল হয়ে গেছে মেয়েটা। তিশার পাশে লিমা হাসছে, যেটা আমার সহ্য হলো না। আমি বলি, তোর সমস্যা কি? হ্যাঁ, এভাবে হাসছিস কেন? আমি কটমট করে বললাম। না মানে ভাইয়া, তোদের একটা বাবু হলে আমারও তো খেলার সাথী হবে একটা, তাই বলছিলাম আর কি। বেশি বুঝতে চাস না, দাঁড়া, তোর ব্যবস্থা করছি। তোকে যদি এই 1 মাসের মধ্যে বিয়ে না দিয়েছে তাহলে আমার নামও। আর বলতে পারলাম না, লিমাকে এড়িয়ে দিল ন্যাকামি করে। মা দেখো, তোমার হারামি ছেলে গুন্ড নিজে বিয়ে করে ফেলছে, এখন আমাকেও বিয়ে করে ফাঁসাতে চাইছে। হ্যাঁ, এই বলে দৌড়ে উপরে চলে গেল। আমি তখন তিশার দিকে এগিয়ে গেলাম, আর তিশা পিছোতে লাগলো। তুমি আমার দিকে এভাবে এগোচ্ছ কেন? মা কি বলে গেল? শোনোনি গো সুন্দরী? মানে? আর কোনো কথা বলার সুযোগ না দিয়ে ওকে কোলে তুলে দিলাম। এরপর রুমে নিয়ে বিছানায় শুইয়ে দিলাম। আজকে টি-20 খেলবো সুন্দরী। আমিও দেখবো তোমার কত জোর। এরপর আর কি, আমি ওকে কাছে টেনে নিয়ে কিস করলাম ওর ঠোঁটে। এরপর আস্তে আস্তে সারা শরীরে কিস করতে লাগলাম পাগলের মতো। এরপর পবিত্র বন্ধনের মাধ্যমে হারিয়ে গেলাম ভালোবাসার এক নতুন সাগরে। এইভাবে দেখতে দেখতে চলে গেল 3 মাস। আমাদের সবকিছু স্বাভাবিকভাবে চলছিল। হঠাৎ একদিন বাসা থেকে আমার নাম্বারে কল আসে যে তিশা মাথা ঘুরে পড়ে গেছে। আমি মাকে ফোন দিয়ে বলি দ্রুত ওকে হসপিটালে নিয়ে যেতে, আমি আসছি। পথের মধ্যেই মা তিশাকে নিয়ে হসপিটালের উদ্দেশ্যে বেরিয়ে যায়। আমিও দ্রুত হাতের কাজ শেষ করে বেরিয়ে যাই। আমি ক্যান্টনমেন্ট গেটের সামনে আসতেই হঠাৎ আমার মাথাটা কেমন চক্কর দিতে লাগলো। মনে হচ্ছে যে আমি সব কিছু যেন ঝাপসা দেখছি। এরপর আমি অজ্ঞান হয়ে যাই, আমার আর কিছু মনে নেই। যখন জ্ঞান ফিরল আমি দেখলাম আমি হসপিটালে। আমি একটু ওঠার চেষ্টা করলাম, তখনই। আপনি উঠবেন না মেজর ফাহাদ, আপনার শরীরটা দুর্বল। আমার কি হয়েছিল ডক্টর? আপনার শরীরের অবস্থা দেখে আমাদের স্বাভাবিক মনে হয়নি, মনে হচ্ছে আপনার কিছু হয়েছে। তাই আপনার শরীরে প্লাজমা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। কিছুক্ষণের মধ্যে রেজাল্ট আসবে, আপনি অপেক্ষা করুন শুধু। কিছুক্ষণের মধ্যে রেজাল্ট চলে আসলো। রেজাল্ট দেখে আমার মাথায় তো বাজ পড়ার মতো উপক্রম হলো। কারণ ডাক্তার, এ কি করে হতে পারে? আপনি নিশ্চয়ই মজা করছেন, তাই না? না মেজর ফাহাদ, আমরা মজা করছি না। আপনার ব্লাড ক্যান্সার। সরি টু সে আপনার 9 মাসের অতিথি। এই কথা শোনার পর আমি হঠাৎ করেই বসে পড়ি। আমার চোখ দিয়ে পানি বেরিয়ে পড়তে লাগলো। দেখুন মেজর ফাহাদ, ভেঙে পড়বেন না। সবাইকে এক সময় চলে যেতে হয়, তারপরেও আমাদের চেষ্টা করতে হবে। এই রোগ থেকে অনেকে বেঁচেও ফিরেছে, এমন নজিরও আছে। তাই আমি বলি কি, আপনি নিয়মিত চিকিৎসা নিয়ে যান। রাখে আল্লাহ, মারে কে। ওকে ডক্টর। আমি ওখান থেকে বের হয়ে এসে ভাবতে লাগলাম কি হবে সামনে। এখন আমি পরিবারকে কিভাবে বলি? মা তো একদম ভেঙে পড়বে। সব থেকে বেশি কষ্ট পাবে তিশা। ভালোবাসার মানুষের অবস্থা যদি খারাপ হয়, সে ভালো থাকবে কিভাবে? এইসব ভাবতে ভাবতে বাসায় চলে এলাম। কি রে, তুই আসলি তাহলে? কেন, আমি না আসায় আবার কি হলো? তখন বলে বের হয়ে আসবি, এখন 3 ঘন্টা লেট। তোর সাথে আমার 3 ঘন্টা আগে দেখা হওয়ার কথা ছিল, তাই না? আর তোর ডান হাত ছিলা কেন? হালকা রক্তও তো বের হচ্ছে। না, ও কিছু না, হয়তো কোনো ঘষা লেগে ছিলে গেছে। আর হ্যাঁ, বৌমার কি খবর শুনতে চাইবি না? মা, আমার ভালো লাগছে না, আমাকে এখন একা থাকতে দাও। আমার এরকম ব্যবহারে মা একদম চুপ হয়ে গেল। তিনি হয়তো আমার কাছ থেকে এই ধরনের ব্যবহার আশা করেননি, কিন্তু কি করবো বলুন? এখন যে পরিবারের কাছ থেকে বিষয়টি লুকাতেই হবে। আমি দ্রুত তিশার রুমে গেলাম। গিয়ে দেখি তিশা বিছানায় শুয়ে আছে। তুমি এসেছো তাহলে? দেখতেই তো পাচ্ছ। আমার সাথে এভাবে কথা বলছো কেন? না, কিভাবে কথা বললাম আবার? আচ্ছা, তোমার কি কিছু হয়েছে? তিশা আমার কথা বলার ধরন দেখে আমার দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে। না মানে তুমি না। আমি কিছুটা বিরক্তি নিয়ে বললাম, দেখো তিশা, ভনিতা না করে যা বলো তাড়াতাড়ি বলে ফেলো। আমার কথা শুনে মুহূর্তে তিশার হাসি মাখা মুখটা কালো হয়ে গেল। হয়তো এমন কথা আমার থেকে শুনতে হবে সেটা আশা করেনি।
আমি প্রেগনেন্ট আর তুমি বাবা হতে চলেছো। বলি তিশা আমার বুকে মুখ লুকোলো। আমি যেন নিজের কানকে বিশ্বাস করতে পারছি না। কি? আমি আমি বাবা হতে চলেছি? আমি তিশাকে কোলে নিয়ে ঘোরাতে লাগলাম। ইয়েস, আজকে আমি অনেক খুশি, কারণ আমি বাবা হব আর তুমি মা। ইয়াহু! আমার পাগলামো দেখে তিশা হাসতে লাগলো। সত্যি, বাবা হওয়ার সংবাদ যে কতটা আনন্দে তা হয়তো বলে বোঝানো সম্ভব হবে না। আর বাবা ডাক শোনারটা অনেক বড় একটি সৌভাগ্য। ওকে নিয়ে আনন্দ করছি, হঠাৎ আমার মাথায় আসলো ব্লাড ক্যান্সারের কথা। মুহূর্তের মধ্যেই আমি যেন সকল আনন্দ হারিয়ে ফেলেছি। তা আমি আর দেরি না করে ওকে দ্রুত ছেড়ে দিয়ে বিছানায় বসলাম। তিশা, আমি সত্যি অনেক খুশি। আচ্ছা তিশা, আমি আজ অনেক ক্লান্ত, চলো আজ ঘুমিয়ে পড়ি। আমি আর কোনো কথা না বলে দ্রুত ওর পাশে শুয়ে পড়লাম। আবার এমন কাণ্ড দেখে তিশা আবার অবাক হচ্ছে কি ওর সাথে। এরকম চিন্তা বারবার মাথায় ঘুরপাক খাচ্ছে তার। কি ব্যাপার, এতক্ষণ তো ঠিক ছিল। ওর আনন্দ দেখে মনে হয়েছিল যেন পাগল হয়ে যাচ্ছে, কিন্তু কি হলো আবার? আজ সবার সাথে অদ্ভুত আচরণ করছে, ব্যাপার কি? আমার আজ ঘুম আসছে না, কারণ আমি আমার পরিবারের কাছ থেকে সত্যিটা লুকিয়ে রেখেছি। অন্যদিকে হ্যালো বস। হ্যাঁ বর্ষা, বল, ওদিকের খবর কি? বস, তিশা প্রেগনেন্ট 3 মাসের। এ কি সংবাদ দিলি রে? আপনি খুশি হননি বস? খুশি হব না মানে? হ্যাঁ, তিশার বেবি যখন পৃথিবীতে আসবে তখনই হবে আমার আসল গেম। বস, আমার কাজ কি আপাতত? তিশার পাশে থাকবি ছায়ার মতো। ওর বাচ্চা হওয়া পর্যন্ত ওকে সাহায্য করবি, কারণ ওর বাচ্চা সহ ওকে আমি নিজ হাতে মারবো, নিজ হাতে। স্যার, আপনার নিজের মেয়েকে মারবেন? মাকড়সা সব পারে। মাকড়সার পথে যে বাধা হবে তাকে মারতে মাকড়সার হাত কাঁপে না, হোক সে নিজের মেয়েও। আই আন্ডারস্ট্যান্ড বস। ওকে, থ্যাঙ্কস ফর দ্য ইনফরমেশন। Keep your tabs on Major Fahad. I want every query about him. Don't worry boss. When you will arrive here, it will be a surprise for Major Fahad to see you again here in Bangladesh. আচ্ছা, রাখছি, বাই। এই বলেই ফোন কেটে দেয়। এদিকে সকালে আমার বাসায় ফয়সাল ও প্রিয়াঙ্কা আসে। ভাইয়া, তিশা কোথায়? উপরে আছে। আমাকে চিন্তিত দেখে ফয়সাল বেশ ঘাবড়ে যায়। স্যার, আপনি কি কোনো কারণে চিন্তিত? কই না তো। এতদিন ধরে আপনার সাথে কাজ করছি, ইভেন এখনো কাজ করছি। আমার চোখ এড়ায় না এমন কিছুই আপনি করতে পারেননি আজ অবধি। সত্যি করে বলুন তো স্যার, আপনার কি হয়েছে? আমি বললাম তো আমার কিচ্ছু হয়নি, আমাকে একা থাকতে দাও একটু ফয়সাল। আমার কথা শুনে ফয়সাল চুপ হয়ে যায়। আমি আড়ালে চলে যাওয়ার পর ফয়সাল দ্রুত ফোনটা বের করে কাকে যেন ফোন দেয়। কিছুক্ষণ রিং হওয়ার পর, হ্যালো ফয়সাল। হ্যালো স্যার। হ্যাঁ ফয়সাল, বলো কেন ফোন দিয়েছো? স্যার, একটা খুশির খবর আছে। শুনি, কি খবর? ফাহাদ স্যার বাবা হতে যাচ্ছেন। ভাবি 3 মাসের অন্তঃসত্ত্বা। এটা তো অনেক ভালো খবর। যাক, ফাহাদের সন্তান ফাহাদের মতোই ভালো হবে আশা করি। কিন্তু স্যার, আমার কাছে কিছু বিষয় স্বাভাবিক মনে হচ্ছে না। কি বলতে চাইছো? ফয়সাল এরপর সবকিছু খুলে বলে। আমার অস্বাভাবিক আচরণ করা থেকে শুরু করে সবকিছু। আসলে ফয়সাল প্রধানকে ফোন করার আগে আবার মা ও তিশার কাছ থেকে সব জেনে শুনে নেয়। মূলত মার কাছে জানতে চেয়েছিল, তখন তারা গতকালের আমার করা ব্যবহারের কথা বলে দেয়। ওর কিছু তো একটা হয়েছে। আচ্ছা, তুমি ওর উপর পার্সোনালি নজর রাখবে, ও কোথায় যায়, কি করে ইত্যাদি, আর ও সব আপডেট আমি চাই। অন্যদিকে আমি আড়ালে কোনো এক ছদ্মবেশী নারীকে বলছি, শিকার কি টোপ গিলেছে? হ্যাঁ, ভালোভাবে গিলেছে। আমি ফোন করে সব বলেছি আপনার ব্যাপারে, এমনকি আপনার গোপন তথ্যগুলো দিয়ে দিয়েছি, যেগুলো আপনি আমাকে মাকড়সাকে দিতে বলেছেন। তবে স্যার, নাজমুল মারা যাওয়ার আগে যে বালাটা দিয়েছিল সেটা কাজে লেগেছে বলুন। হ্যাঁ, ওই বলের মাধ্যমে পৃথিবীর কোন কোন জায়গায় গডফাদাররা মিলে মাকড়সাকে সাহায্য করছে তা জানতে পেরেছি। তাহলে আমার এখন কাজ কি স্যার? মাকড়সাকে ফাঁদে ফেলা, মিষ্টি কথা কখনো বা তথ্য বেশ, শিকার আস্তে আস্তে ঝালে আটকাবেই, এটাই লেখা আছে শাস্ত্রে। আসলে আপনার জবাব নেই স্যার। বেশি কথা না বলে আমরা যেভাবে বলছি ওইভাবে করো। মাকড়সাকে দিয়ে শান্তি হবে। হতে পারে এটা আমাদের শেষ দেখা ও শেষ হিসাব। শেষ দেখা মানে? কিছু না তো। এই বলে আমি আর সেখানে দাঁড়ালাম না, দ্রুত চলে এলাম। আমি এরপর দেরি না করে গাড়িতে করে হসপিটালে চলে গেলাম। কেন চলে গেলাম তা নিশ্চয়ই বুঝতে পারছেন। ওদিকে কেউ একজন যে আমার উপর নজর রাখছে তা আমার অজানা। অন্যদিকে মাকড়সা, বাংলাদেশ থেকে কি আপডেট আসলো? বস, বাংলাদেশে আমার গুপ্তচর খবর পাঠিয়েছে মেজর
ফাহাদের স্ত্রী নাকি অন্তঃসত্ত্বা। মেজর ফাহাদের স্ত্রী তোমার মেয়ে না? মেয়ে হলেও কিছু করার নেই স্যার, ওকে মরতেই হবে। কেননা ওর মা একইভাবে আমাকে একদিন মাফিয়ার কাছ থেকে বিরত রাখার জন্য বাধা দিয়েছিল, এমনকি আমাকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে তুলে দেওয়ারও হুমকি দিয়েছিল। সেদিন আমি মোস্ট ওয়ান্টেড আসামি থাকতে পারতাম যদি আমার স্ত্রী সব ফাঁস করতো। তাই তাকে সেদিন চিরকালের মতো চুপ করিয়ে দেই, যাতে যাতে শরীর দিমাগটা কমে, একটু কমে। তাইলে তোমার মেয়েও চুপ হতে যাচ্ছে? ভালো ভালো, খুবই ভালো। তবে এবার আমি তোমাকে ডনের চেয়ারে বসাবো, কারণ তুমি যেটার যোগ্য তুমি সেটা আবারও প্রমাণ করেছো। ধন্যবাদ বস, আপনার এই ঋণ কখনো শোধ হবে কিনা জানি না। অন্যদিকে ফয়সাল প্রধানকে ফোন দেয়। কিছুক্ষণ রিং হওয়ার পর, হ্যালো, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। ফাহাদ স্যারের ব্লাড ক্যান্সার, এই জন্য উনি সবার সাথে অদ্ভুত আচরণ করছেন। ওনার কষ্টের ভাগ উনি কাউকে দিতে চান না। আমি আজকে সেই ডাক্তারকে জেরা করেছি যিনি ফাহাদ স্যারের চিকিৎসার দায়িত্বে আছেন। উনি সব বলেন আমাকে। ফাহাদ, এত বড় সত্যিটা লুকিয়ে গেলা। আচ্ছা, ফাহাদের পরিবার যখন এই সত্যিটা জানতে না পারে, আমাদেরও উচিত ফাহাদকে কিছু বুঝতে না দেওয়া। তোমরা ওর আশেপাশে থেকেও বলা যায় না কখন আবার কি করে বসে। আপনি চিন্তা করবেন না স্যার, আমরা স্যারকে চোখে চোখে রাখবো। স্যারের কোনো ক্ষতি হতে দিব না। স্যারকে গোপনে চিকিৎসা সাহায্যও দিয়ে যাব। অন্যদিকে আমি বাসায় গিয়ে কারোর সাথে ঠিকভাবে কথা বলি না, না মা, না বোন, না তিশা। মানে তিশা প্রেগনেন্ট আর স্বামী হিসেবে আমার যে দায়িত্ব আছে তা আমি পালন করছি না। এইটা দেখে বাড়ির সবাই অনেকই অবাক হয় আর কষ্ট পায়। আমি সবাইকে এড়িয়ে চলি বলতে গেলে। এইভাবে কেটে যায় আরও 9 মাস। এই 9 মাসে অনেক কিছু পরিবর্তন হয়েছে। ফয়সাল প্রিয়াঙ্কার বিয়ে হয়েছে। প্রিয়াঙ্কাও 4 মাসের গর্ভবতী, অর্থাৎ ফয়সালের ঘরেও সন্তান আসতে চলেছে। সবকিছু স্বাভাবিক চলছিল। হঠাৎ একদিন তিশার প্রসব বেদনা একদম চরমে ওঠে। ওকে তাড়াতাড়ি করে হসপিটালে নিয়ে যাওয়া হয়। সবাই ওটির বাইরে। আমার তো চিন্তার শেষ নেই। আমার চিন্তা তিশাকে নিয়ে, কারণ তিশার কিছু হয়ে গেলে সব থেকে কষ্টটা আমি পাবো। যদিও আমি অল্প কিছু দিনের অতিথি মাত্রই পৃথিবীতে। হঠাৎ ওটি থেকে ডক্টর বের হলেন, এসে বললেন আমার নাকি পুত্র সন্তান হয়েছে। আমি ভিতরে গিয়ে দেখলাম তিশার পাশে ঘুমাচ্ছে আমার রাজকুমারটা। বাহ, কি সুন্দর হয়েছে। কথাটা বললো মা। লিমা তো বলেই ফেললো একদম ভাইয়ার মতো হয়েছে। সবার এত এত আনন্দ দেখে আমার চোখ দিয়ে যেন পানি বেরিয়ে আসছে। সবাই ধরতে পারেন এটা হয়তো সুখের কান্না, না এটা দুঃখের কান্না। তাদের এই আনন্দ যে একটা সময় দুঃখের রূপ নেবে কেউ তো বুঝছেই না। কারণ আমি যে অল্প কিছুদিনের অতিথি এই পৃথিবীতে, এটা আমি কাউকে বলতে পারছি না। আমার ছেলেকে দেখতে এসেছেন স্বয়ং স্যার, ফয়সাল সহ আমার টিম। আমি সবার থেকে আলাদা হয়ে আড়ালে চলে গেলাম। আমি পিছনে ঘুরে দেখি স্যার এবং ফয়সাল এবং সেই ছদ্মবেশী নারী। ছদ্মবেশী নারীটাকে নিশ্চয়ই তা বুঝতে পারছেন আপনারা। আমি জানি কেন তুমি বিচলিত। সবার মতো তুমিও চাচ্ছ এই মুহূর্তটাকে আনন্দ করতে, কিন্তু তোমার হাত পাশে বাধা। তুমি নিজের সাথে নিজে লড়ে যাচ্ছ। একজন সেনা বা রক্ষক তার মস্তিষ্কের সাথে সবসময় লড়াই করে। এটা কি জানো? জি স্যার, জানি। তুমি সবটা জানো না, কারণ একজন সেনাকে প্রথমে তার নিজ মস্তিষ্কের সাথে যুদ্ধে জিততে হয়, এরপর অন্যদের মস্তিষ্কের সাথে ফাইট করে জিততে হয়। দেখো, ভেঙে পড়ো না, তোমার প্রতিশোধ এখনো বাকি। ভুলে যেও না। আমজাদ চৌধুরী ওরফে মাকড়সা দ্য ডনকে বাংলাদেশে ডেকে আনো, এরপর সব কিছুর হিসাব নাও। ঠিক বলেছেন স্যার। আচ্ছা, আমি তবে আসি। তুমি নিজের যত্ন নিও। এই বলেই প্রধান চলে গেলেন। আমিও তিশার রুমে চলে গেলাম। গিয়ে দেখি মা, লিমা, তিশা সবাই বাচ্চাটাকে কোলে নিয়ে খেলছে। আমার চোখ দিয়ে অনবরত পানি পড়েই যাচ্ছে। আমার কান্না দেখে মা বলে উঠলো, আরে পাগল ছেলে, আজ আনন্দের দিনে কেউ এভাবে কাঁদে? হ্যাঁ রে ভাইয়া, তুই কাঁদছিস কেন? তখন একবার কাঁদতে কাঁদতে চলে গেলি, আবার এখনো কাঁদছিস? মা, লিমা, তোমরা একটু বাইরে যাও। আমার কথা মতো ওরা বাইরে চলে গেল। আমি তিশার কাছে গিয়ে ওর হাতটা শক্ত করে চেপে ধরলাম। তুমি কি খুশি হওনি? আমি আর নিজেকে ধরে রাখতে পারলাম না, তিশাকে জড়িয়ে ধরলাম। এই পাগল, কাঁদছো কেন? আমি কেঁদেই যাচ্ছিলাম। পরক্ষণে নিজেকে সামনে নিয়ে আমি বললাম, আচ্ছা তিশা, আমি যদি কখনো তোমাকে কোনো কারণে ছেড়ে যাই, তুমি কি থাকতে পারবে? এসব কি বলছো? তোমাকে ছাড়া থাকা অসম্ভব। তুমি আমাকে ছেড়ে যাবে না তো? না রে পাগলি, কখনো না। আচ্ছা, বাবুর নাম কি রাখবে? ওর নাম হবে আহান ইসলাম, আমার ছেলে আহান। অন্যদিকে বাংলাদেশ থেকে কেউ একজন মাকড়সাকে গ্রিন সিগন্যাল দেয় আসার জন্য। মাকড়সা বুঝে যায় কি করতে হবে, তাই সে মজদুরটির রুমে গিয়ে নক করে। আসো মাকড়সা। বস,
বাংলাদেশে যাওয়ার এটাই সুযোগ। আমার জ্বর আমাকে সংবাদ দিয়েছে। তুমি একা নও, আমিও যাব। এই মেজরের খেলার পাশাপাশি বাংলাদেশে এমন একটা অবস্থা তৈরি করব যাতে করে কেউ মাফিয়াদের বিরুদ্ধে সংগ্রাম তো দূরে থাক, কখনো চোখ তুলেও তাকাতে পারবে না। অন্যদিকে আমি, তিশা, মা, লিমা আর আমাদের ছোট ছেলে আহান নিয়ে আমাদের দিন দিব্যি কেটে যাচ্ছে। এর মাঝে আমি যেন ভুলে গিয়েছিলাম আমার ক্যান্সার। এইভাবে 1 মাস কেটে গেল। একদিন আমি অফিসে চলে যাওয়ার পর তিশা আলমারি খোলার সময় কিছু একটা পড়ে গেল। কি? এটা দেখে তো মনে হচ্ছে কোনো মেডিকেল ফাইলের রিপোর্ট। এখানে তো কারোর নামও লেখা। আরে এখানে তো ফাহাদের নাম লেখা। দুটো রিপোর্ট দেখে তিশার মাথায় আকাশ ভেঙে পড়ার মতো অবস্থা, কারণ আমার যে ব্লাড ক্যান্সারটা তিশা দেখে ফেলেছে। অন্যদিকে বর্ষা কাউকে ফোন দিল। কিছুক্ষণ কল হবার পর, বস আজকেই ভালো দিন, ফাহাদ হারামজাদাটাও বাসায় নেই। আপনি বলে এখনই উঠিয়ে নিব তিশা, ওর বুড়ি শাশুড়ি, ও ননদ আর বাচ্চাটাকে। উঠিয়ে নে আর ওদের নিয়ে টাউন হল রিসোর্টে নিয়ে আসবি। ওকে বস। এরপর বর্ষার সাথে সাথে কাকে যেন ফোন দিল। হ্যালো স্যার, আপনি যেভাবে বলেছেন সেভাবেই হচ্ছে। উপাস থেকে কিছু বোঝা গেল না। অন্যদিকে আমার শরীরটাও বেশ দুর্বল হয়ে যাচ্ছে। পরক্ষণেই বুঝতে পারলাম চিকিৎসা নিতে হবে, তাই ফয়সালকে ডাক দিলাম আমাকে সাহায্য করতে। ফয়সাল আমাকে ধরে যখন ওঠাচ্ছিল তখনই আমার নাম্বারে একটা ফোন আসে। এরপর উপাস থেকে যা বলে তা শোনার পর তো আমার মাথা খারাপ হওয়ার উপক্রম। আমার মার সন্তান, বোন আর স্ত্রীর কোনো ক্ষতি হলে আমি তোকে ছাড়বো না রে মাকড়সা। আমি ফয়সালকে বললাম দ্রুত তৈরি হয়ে নাও, আজ আমাদের অসম্পূর্ণ খেলা সম্পূর্ণ হবে। আমি প্রধানকেও ফোন দিয়ে সব বললাম। উনি জানালেন উনিও আসছেন। এখন তিশা, মা, লিমা, মাকড়সা, বর্ষার মর্যাদার সামনে দাঁড়িয়ে। তো মারে, তোকে দেখে খুব খারাপ লাগছে রে। আজকে তোকে নিজ হাতে মারবো। তোর মতো জানোয়ারকে নিজের বাবা বলতো আমার ঘৃণা হচ্ছে। তুই ক্ষতি করেছিস আমাদের পরিবারের, ক্ষতি করেছিস এই দেশের অনেক মানুষের। আজ তোর শেষ দিন, তাই মরার আগে কলেমা পড়ে নিস। বস, ফাহাদের জন্য অপেক্ষা করতে ইচ্ছে করছে না। ইচ্ছে করছে এদের এখনই শেষ করে দিই। ফাহাদ না আসা পর্যন্ত আমরা খেলতে পারবো না। এর চেয়ে বরং ফাহাদের বোনটা আছে না, ওকে নিয়ে খেলা যাক। আপনি ঠিক বলেছেন বস। এই রনি, হিসাব মুরগিটাকে ছিলে আমাদের সামনে খেলা করতো। এই বলে রনি আর শিহাব আমার বোনের অন্যটা টান মেরে ফেলে দিল। এরপর ওকে নিয়ে টানাটানি করতে লাগলো। হঠাৎ করে ওরা নিস্তেজ হয়ে যায়। মাকড়সা সহ উপস্থিত সবাই দেখতে পায় রনি ও শিহাবের মাথা দুভাগ হয়ে গেছে। কেউ একজন তলোয়ার জাতীয় ধাতব কোনো বস্তু নিক্ষেপ করেছে নিখুঁতভাবে ওদের দিকে। সবার চোখ গেল সামনের দিকে, কেননা সামনে দাঁড়িয়েছিল ফাহাদ। মাকড়সা পুরনো হিসাব আজ সব উসুল করবো। ফাহাদের বাচ্চা, তুই আমার কাছ থেকে আমার ছেলেদের কেড়ে নিলি। আজ তোকে আমি মেরেই ফেলবো। কুত্তার বাচ্চা, তুই আমার ছেলেদের মেরেছিস। ওই কুত্তার বাচ্চা মাকড়সা, আজ তো সব খেলা শেষ হয়ে যাবে। বর্ষা, দ্রুত গিয়ে তিশাকে শেষ করে দেয়। বর্ষা একটা ছুরি দিয়ে এগিয়ে গেল ঠিকই, কিন্তু সবাইকে অবাক করে দিয়ে তিশা সহ সকলকে মুক্ত করে দিল। এই বর্ষা, এই কি করলি এটা? যা করেছি বেশ করেছি। আমি অনেক আগে নিজেকে শুধরে নিয়েছিলাম। এতদিন ফাহাদ স্যারের অনুপ্রেরণায় তোর সাথে ছলনা করেছি, কারণ তোদের মতো বেঈমান বেঁচে থাকলে এই দেশ আর এগোতে পারবে না। তাই এতদিন মুখ বুঝেছিলাম। ফাহাদ স্যার দেরি করবেন না, পুরনো হিসাব চুকিয়ে নিন। শেষ পর্যন্ত আমার কুকুর আমাকে বলে কিনা কামড়াবে। আজ দেখি এই মরণ খেলায় কে বাঁচে আর কে জেতে আর কে হারে। বেশ গোলাগুলি শুরু হয়ে যায়। আমিও আমার টিম লুকিয়ে গুলি ছুটতে থাকি। এক পর্যায়ে মাকড়সার সব গ্যাং শেষ হয়ে যায়। এটা দেখে মাকড়সা পালাতে নিলে আমি তার 2 পায়ে গুলি করি। আমাকে ছেড়ে দে অভ্র, আমি না তো চাচা হই। আমি তোকে কি বলেছিলাম মনে আছে? মৃত্যুর আগে তুই যেই 2 চোখ দেখবি তা আমার হবে। এই বলে ওর গলায় প্যাঁচ মেরে দিলাম। ব্যাস, কাটা মুরগির মতো ছটফট করতে লাগলো। এরপর ওর দেহের পান পাখি একদমই হাওয়া হয়ে গেল। আমি যেই না মাও তিসের দিকে যাবো, সাথে সাথে কেউ একজন পিছন থেকে 3টা গুলি চালায়, একটা পায়ে, একটা হাতে আর একটা শরীরে। পিছনে ঘুরে দেখি আমি ড্যানিয়েল মারজাত্তি, মোস্ট ওয়ান্টেড মাফিয়া ডন। মেজর, তুই বেঁচে থাকলে হয়তো তোর সাথে দেখা হবে। জানিয়েই দিলাম, হয়তো তুই বেঁচে থাকলে আমাকে খুঁজেও নিতে পারিস। আমার লোকেশন পালেরমো, ইতালি। ভালো থাকিস মেজর। বলেই ধোয়ার মধ্যে মিলিয়ে গেল মাফিয়া। আমার চোখ বন্ধ হয়ে আসছে। চোখ খুলো কলেজা। আমি তোমাদেরকে কিছু বলতে চাই। আমার ব্লাড ক্যান্সার ছিল অনেক আগের থেকে। আমি তোমাদেরকে কিছু বলতে চাই। আমার ব্লাড ক্যান্সার ছিল অনেকদিন আগে, তাই তোমাদের কিছু বলিনি। আমাকে ক্ষমা করে দিও যদি তোমাদের সাথে কোনো অন্যায় করে থাকি। আমার কপালে শাহাদাত জুটল।
আল্লাহ তোমার অনেক অনেক শুক্রিয়া। আমি আর কোনো কথা বলতে পারলাম না, সবাই কাঁদছে, সবাই ভাবছে আমি কি মারা যেতে পারি। হ্যাঁ, আমি আসলেও চলে গিয়েছি। সেনারা এইভাবেই দেশের স্বার্থে নিজেদের জীবন বিলিয়ে দেয়, বিনিময়ে তারা পায় শুধুই অবহেলা, কখনো পরিবার থেকে, কখনো বা সমাজ থেকে। মারজাতির মতো মাফিয়ারা কি আসলেও বেঁচে যাবে, নাকি ফাহাদের মতো কেউ তাকে বাধা দেবে? কি হতে পারে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাদেরকে। ধন্যবাদ সবাইকে।